আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে মাইটোসিসের গুরুত্ব এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি কি হয়, অর্থাৎ মাইটোসিস রিলেটেড যত প্রশ্ন এবং যত টপিক ছিল সেগুলো আমরা গত ক্লাসে শেষ করেছি। তো যারা গত ক্লাসের টপিকটা পড়ো নাই তারা একটু পড়ে নিও এবং গুছিয়ে নিও। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, এই মিওসিসটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা হচ্ছে মিওসিসটা, আরেকটা টপিক হচ্ছে ক্রসিং ওভার। তো এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, আমাকে খুব মনে রাখতে হবে আমাদেরকে পরীক্ষায় ভালো করার জন্য। তো আমরা আগে দেখি যে মিওসিস কোষ বিভাজনটার সংজ্ঞাটা কি, বা এটাকে মিওসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে আমরা অলরেডি জানি যে কোষ থেকে একটা নতুন কোষের সৃষ্টি হবে, যে কোষ থেকে সৃষ্টি হবে সেটাকে আমরা বলে থাকি মাতৃকোষ। আর যে কোষগুলো তৈরি হবে এগুলোকে আমরা বলি বাচ্চা কোষ বা অপত্য কোষ। তো খেয়াল করো, এখানে বলছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, তখন তাকে মিওসিস কোষ বিভাজন বলা হয়। অর্থাৎ এটা সিম্পল একটা কথা বলছি যে একটা কোষ থেকে 4টা হবে, আর যে কোষগুলো হবে সেই কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা হবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। তো এটাকে আমরা বলে থাকি মিওসিস কোষ বিভাজন। আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে একটু যদি দেখাই। ধরো এই একটা কোষ থেকে প্রথমে 2টা কোষ হবে। ঠিক আছে, প্রথমে কি হবে? 2টা কোষ হবে। 2টা কোষ হওয়ার পরে এই কোষগুলো আরেক ধাপে আবার এই কোষটা থেকে আবার আরও 2টা কোষ হবে। ঠিক আছে, আবার এই কোষটা থেকেও কি হবে? আরও 2টা কোষ হবে। তো আমরা আলটিমেটলি বলতে পারি যে একটা কোষ থেকে মোট কয়টা কোষ হয়েছে? যে একটি কোষ থেকে মোট 4টি কোষ হলো। একটি কোষ থেকে আমরা বলতে পারি যে একটি কোষ থেকে মোট 4টি কোষ হয়েছে। একটা থেকে মোট 4টি, তাই না? তাহলে দেখো, যে কোষটা থেকে তৈরি হয় তাকে কি বলা হয়? যে কোষ থেকে তৈরি হয় তাকে বলা হয় মাতৃকোষ। আর যে কোষগুলো তৈরি হইলো ফাইনালি তাকে আমরা বলবো অপত্য কোষ। ঠিক আছে, তাহলে মাতৃকোষ থেকে কি তৈরি হয়েছে? অপত্য কোষ। তাহলে খেয়াল করো, তাহলে একটা মাতৃকোষ থেকে যদি 4টা অপত্য কোষ তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যদি মাতৃকোষের অর্ধেক হয়, মনে করো এখানে ক্রোমোজোম সংখ্যা যদি 46 হয়, তাহলে এদের প্রত্যেকটাতে কয়টা করে থাকবে? 23, 23 এবং 23। তাহলে খেয়াল করো, তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক 23টা অর্ধেক হয়, তাহলে সেটাকে আমরা মিওসিস বলবো। মানুষের ক্ষেত্রে এরকম হবে, এখানে 46টা হলে এখানে 23টা। যদি অন্য কোনো প্রজাতি হয়, ধরো এখানে 24টা আছে, তাহলে এখানে কয়টা থাকবে? এখানে তার অর্ধেক হয়ে যাবে 12। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো যাই হোক, আমি কি বললাম যে একটা মাতৃকোষ থেকে যদি 4টা অপত্য কোষ তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তখন এই বিভাজনটাকে আমরা বলবো মিওসিস কোষ বিভাজন। এই সংজ্ঞাটা আমাদের লাগবে এবং এগুলো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো থাকে। ওকে, এখন আমরা একটা জিনিস এখানে খেয়াল করি যে মিওসিস কোষ বিভাজনটা কিন্তু 2টা ধাপে হয়েছে। যে প্রথম ধাপে 2টা কোষ তৈরি হয়েছে, তারপর ওই দুইটা থেকে আরো 4টা কোষ হয়েছে। তাহলে এখানে 2টা ধাপ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিওসিস, তাহলে আমরা বলতে পারি, আমরা এটাকে বলতে পারি মিওসিস 1। তো আমরা এটাকে বলতে পারি কি? একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে কি মিওসিস 1, আর একটা হচ্ছে কি মিওসিস 2। অর্থাৎ 2টা ধাপে হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি, প্রথমটাকে বলতে পারি যে প্রথমবার 1টা থেকে 2টা হয়, এটা হচ্ছে মিওসিস 1। তারপর 2টা থেকে আর 4টা হচ্ছে, এটাকে বলবো আমরা মিওসিস 2। ওকে, এখন কথা হচ্ছে এই যে দেখো, প্রথমবার 1টা থেকে যে 2টা হয় এটাকে আমরা মিওসিস 1 বলতেছি, 2টা থেকে 4টা হয় সেটা আমরা মিওসিস 2 বলতেছি। মানে এই ধাপটা কি মিওসিস 1, এই ধাপটা কি মিওসিস 2। এখন কথা হচ্ছে এই যে দেখো, এই 1টা থেকে যখন 2টা হয় তখন এখানে অনেকগুলো পর্যায় অতিক্রম করে হয়, আস্তে আস্তে পর্যায় অতিক্রম করে হয়। তোমরা যেমন মাইটোসিসে পড়ছো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানেও সেম। এখানে এই যে মিওসিস 1টাও 4টা পর্যায়ে হবে। এখানে যেমন 5টা পর্যায় ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে শুধুমাত্র প্রোমেটাফেজটা বাদ যাবে।
কোনটা বাদ যাবে? একটা জিনিস বাদ যাবে, মেটাফেজটা বাদ যাবে। তাহলে বাকি যে চারটা, ওই চারটা পর্যায়ে হবে। তাহলে মিওসিস ওয়ান যেটা আমরা দেখতেছি, এই মিওসিস ওয়ানটা হবে আরও চারটা ধাপে হবে, এখানে আরও চারটা ধাপে হবে। যদিও আমরা দেখতেছি যে এখান থেকে এটা হচ্ছে, এই ঘটনাকে আমরা মিওসিস ওয়ান বলতেছি, ওই মিওসিস ওয়ানটা কয়টা পর্যায়ে হবে? চারটি পর্যায়ে হবে। কি কি পর্যায়গুলোর নাম কি? প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তো দেখো আমরা বলতে পারি কি কি, যে প্রোফেজ ওয়ান, আমরা বলতে পারি যে প্রোফেজ ওয়ান আমরা বলতে পারি যে মিওসিস ওয়ানটা চারটা ধাপে হবে, শুধুমাত্র মেটাফেজটা বাদ যাবে। তো প্রোফেজ ওয়ান আমরা বলতে পারি প্রোফেজ ওয়ান, তারপর হচ্ছে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান। যেহেতু এটি মিওসিস ওয়ান, এই জন্য এগুলোর নাম হবে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, তারপর হচ্ছে অ্যানাফেজ ওয়ান, তারপর হচ্ছে টেলোফেজ ওয়ান। তো সেম এই পাশে কিন্তু সেমই হবে। এখানে কি হবে? প্রোফেজ ওয়ান, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। শুধুমাত্র মেটাফেজটা থাকবে না, জাস্ট আমরা মাইটোসিসের যে 5টা পর্যায় পড়ছে তার মধ্যে একটা থাকবে না। তাহলে মিওসিস একের মধ্যে 4টা পর্যায় হবে, এটা মিওসিস 2ও 4টা পর্যায়ে হবে। নামগুলো কেমন হবে? সেম। আমরা বলতে পারি এখানে যেমন কি হয়েছে, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। এখানে কি হবে? প্রোফেজ টু হবে, প্রোফেজ টু, তারপরে মেটাফেজ টু, তারপরে হচ্ছে অ্যানাফেজ টু, তারপরে হচ্ছে টেলোফেজ টু। এই 4টা পর্যায়ে এই ঘটনাগুলো হবে, এই 4টা পর্যায়ে এই ঘটনাগুলো হবে। তো আশা করি এই পর্যন্ত তোমাদের এই এতটুকু বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। তাই আমি পড়া জিনিসটা আমি তোমাদেরকে আবারও একটু বলছি যে এদের যে কি বললাম, মিওসিসটা প্রথমে 1টা থেকে 2টা হয়, এই ধাপটাকে আমরা বলতেছি মিওসিস 1। তারপর 2টা থেকে আবার 4টা হয়, এই ঘটনাটাকে আমরা বলতেছি মিওসিস 2। এখন মিওসিস 1টা 4টা পর্যায়ে হয়, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। ঠিক আছে? আবার মিওসিস 2টাও আমার 4টা পর্যায়ে হবে, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। প্রত্যেকটা ধাপই আমরা পড়বো। তবে এখানে একটা জিনিস তোমাদেরকে একটু জানায় রাখি, এই যে প্রোফেজ ওয়ান যেটা দেখতেছি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতগুলো নামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোফেজ ওয়ান। এই প্রোফেজ ওয়ানের মধ্যে এই প্রোফেজ ওয়ানটা আবার 5টা উপপর্যায়ে বিভক্ত। এগুলো হচ্ছে একটা পর্যায়। এই প্রথম পর্যায়টার ভিতর আরও 5টা উপপর্যায় আছে। এই প্রথম পর্যায়টার ভিতরে আবার কি আছে? আরও 5টা উপপর্যায় আছে। আমি যদি সংক্ষেপে বলি যে লেপটোটিন, জাইগোটিন, প্রাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। নামগুলো কীভাবে মনে রাখবো সেটা বলবো, আপাতত মনে রাখো। এখানেও আরও 5টি উপপর্যায় রয়েছে। প্রোফেজ ওয়ানটা আরও 5টা উপপর্যায় রয়েছে, এবং এই 5টা উপপর্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমসিকিউ বলো, রিটেন বলো, এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হয়। তাহলে দেখো, প্রোফেজ ওয়ানের ভিতর আরও 5টা উপপর্যায় আছে। ওই 5টা উপপর্যায়ে আজকে আমরা ডিটেইলি পড়বো, এবং এইগুলোই হচ্ছে পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমি যদি একটু সামনের দিকে তোমাদেরকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, সামনের দিকে আগাই, আমি একটু করে তোমাদেরকে বলি যে এই ঘটনাগুলো একটু করে বলে নিই। যে এখানে 5টা পর্যায়ে তো লেখার জায়গা নেই, আমি একটু সুন্দর করে তোমাদেরকে ওই লিখে দিচ্ছি পুরো নামগুলো। তাহলে আমরা বলতে পারি, প্রথম কথা হচ্ছে যে মিওসিসটাকে আমি ক্লাসিফিকেশনটা সুন্দর করে দেখাচ্ছি, একটু খেয়াল করো। মিওসিসের ক্লাসিফিকেশনটা একটু খেয়াল করো। প্রথম যদি আমি বলি যে মিওসিসটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম, এটাকে আমরা 2টা উপপর্যায়ে ভাগ করলাম। কি একটা মানে প্রথম 2টা অংশে ভাগ করলাম। একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে কি বলো, মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 1, আর একটা কি মিওসিস 2। মিওসিস একটু উপরে লিখতে হবে, এটাকে আমরা বলবো মিওসিস 2। তো একটা অংশ হচ্ছে মিওসিস 1, আর একটা অংশ হচ্ছে মিওসিস 2। মিওসিস 2, ঠিক আছে। এখন এই মিওসিস 1টার মধ্যে আবার কি বলছিলাম আমি, যে মিওসিস 1-এর ভিতর আবার কি রয়েছে, আবার 5টা উপপর্যায় রয়েছে, না সরি 4টা পর্যায় রয়েছে। 4টা পর্যায়, একটা হচ্ছে প্রোফেজ ওয়ান, একটাকে আমরা বলতে পারি একটু আগে যেটা দেখাইছি তোমাদেরকে, একটাকে বলতে পারি আমরা প্রোফেজ ওয়ান, আরেকটাকে বলি আমরা প্রোফেজ টু,
তারপর একটা বলি, সরি, প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ, তারপর হচ্ছে কি টেলোফেজ, তাই না? টেলোফেজ, টেলোফেজ অর্থাৎ ওই যে মাইটোসিসের যে 5টার নাম তোমরা ক্লাস 10-এ শিখে আসছিলা ওইগুলোই, এখানে নতুন কিছু না। তাহলে এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেহেতু এগুলো মিওসিস 1-এর মধ্যে, এই জন্য এগুলোকে আমরা বলবো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ঠিক আছে? সবকটাতে 1 1। আবার দেখো ওই এটার ভিতরে আবার কয়টা ভাগ আছে? এটার ভিতরে আবার কয়টা ভাগ আছে? 4টা পর্যায় আছে। আমি এগুলোকে আমরা সেম বলবো, প্রোফেজ, প্রোফেজ, তারপরে 2 নম্বর মেটাফেজ, মেটাফেজ, শুধুমাত্র প্রো মেটাফেজটা থাকবে না, মনে রাখবা। ওই মাইটোসিসের মধ্যে কি ছিল? প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে প্রো মেটাফেজ ছিল। ওই প্রো মেটাফেজটা এদের মধ্যে থাকবে না, আর সব ঠিক থাকবে। তো প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ, তারপর হচ্ছে টেলোফেজ, ঠিক আছে না? টেলোফেজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এগুলো যেহেতু এই মিওসিস 2-এর মধ্যে বলতেছি, তাই এগুলোর নাম হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, তারপরে কি টেলোফেজ 2, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলছিলাম যে তাহলে আমরা মিওসিসটাকে আমরা কি করলাম? মিওসিসটাকে 2টা ভাগে ভাগ করলাম। প্রথমবার অংশটাকে আমরা বলতেছি মিওসিস 1, তারপরে আবার 2টা থেকে 4টা হয়, সেটাকে আমরা বলতেছি মিওসিস 2। তাহলে মিওসিস 1টাও 4টা পর্যায়ে হবে, 4টা পর্যায়ে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1 1 1। আর এই মিওসিসটাও 4টা পর্যায়ে হবে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এখন যে কথাটা বলছিলাম, যেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তো প্রথমটা, এই যে প্রোফেজ 1, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে আবার আমরা ভাগ করতে পারি, 5টি উপপর্যায়ে, 5টি উপপর্যায়ে ভাগ করতে পারি, 5টি উপপর্যায়ে ভাগ করতে পারি। তাহলে দেখো এই 5টা উপপর্যায়কে আমরা এইভাবে মনে রাখতে পারি। খেয়াল করো, দেখো আমরা বলতে পারি যে লেপ্টেজাই, আমরা একটু করে একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি, লেপ্টেজাই, লেপ্টেজাই ফাঁকা পেলে, লেপ্টেজাই ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে, ঠিক আছে? এই 5টা পর্যায়ে ডিপলি ডাক দিলে, আমরা এটা দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বে গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া। এটার কোনো মিনিং আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তো কাজী নজরুল যদি অর্থহীন কবিতা লিখতে পারে, ছড়া লিখতে পারে, তা আমি 1-2টা লাইন লিখলে অসুবিধা কি? দেখো, লেপ্টে যায় ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে, ঠিক আছে? এটা দিয়ে আমরা মনে রাখবো প্রোফেজ 1-এর মধ্যে যে ধাপগুলো আছে, উপপর্যায়গুলো আছে। আমি আবারও বলতেছি, প্রোফেজ 1-এর মধ্যে প্রোফেজ 1টাকে আরও কয়েকটা উপপর্যায়ে ভাগ করা যায়। সেগুলোর নাম আমরা এইভাবে মনে রাখবো, লেপ্টে যায় ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে। কি বলছি কমেন্টে লিখে দাও, লেপ্টে যায় ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে। তাহলে দেখো, লেপ্টে মানে কি? লেপ্টে হচ্ছে ল্যাপটোটিন, লেপ্টে মানে কি? ল্যাপটোটিন, লেপ্টে মানে কি? ল্যাপটোটিন। আর জাই মানে কি? জাইগোটিন, জাই মানে জাইগোটিন, জাইগোটিন। আর ফাঁকা পেলে মানে কি? প্যাকাইটিন, ফাঁকা পেলে মানে হচ্ছে প্যাকাইটিন, প্যাকাইটিন, ঠিক আছে? ডিপলি মানে কি? ডিপ্লোটিন, 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 ডিপ্লোটিন। ডাক দিলে মানে কি? ডায়াকাইনেসিস, 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 ঠিক আছে? মনে থাকবে। হ্যাঁ, এই পাঁচটার নাম আমরা আমাদের এই নামগুলো সিরিয়ালি, এই নামগুলো মনে রাখাটা খুব জরুরি, ঠিক আছে? তাহলে দেখো কি মনে রাখবো? লেপ্টে যায় ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে। কথাটা বুঝছো? আমাদের স্বভাবটাও এরকমই, ঠিক আছে? সুযোগ যেখানে পাই সেখানেই গা মারি, ঠিক আছে? তা দেখো, লেপ্টে যায় ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে, তাহলে আমরা লেপ্টে দিয়ে আমরা কি মনে রাখবো? ল্যাপটোটিন। জাই দিয়ে মনে রাখবো কি? জাইগোটিন। ফাঁকা পেলে প্যাকাইটিন, ডিপলি, ডিপ্লোটিন, ডাক দিলে ডায়াকাইনেসিস। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের। তাহলে আমরা এই পর্যন্ত। এখন আমরা যে কাজটা করব, যে আমাদের আজকের পড়াটা বেসিক্যালি হচ্ছে যে এইগুলো নিয়ে, এই যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন,
ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই 5টা পর্যায় উপপর্যায়ে কি হয়, এগুলো হচ্ছে একটা পর্যায়। এই যে এগুলো কি একটা পর্যায়, আর এগুলো একটা কিসের নাম, এগুলো একটা উপপর্যায়ের নাম, এগুলো হচ্ছে একটা উপপর্যায়। তো এই একটা এই উপপর্যায়গুলোতে কি হয়, এই উপপর্যায়গুলোতে কি হয় সেটাই আমরা বিস্তারিত আমরা আজকে জানবো, এবং এগুলোই আমাদের জন্য এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1,000,000% ইম্পর্ট্যান্ট। এগুলো তোমাদের লাগবে। তোমরা ভর্তি পরীক্ষা বলো আর কি বলো এইচএসসি পরীক্ষা দাও, এই জিনিসগুলো মাস্ট লাগবে। এগুলো তোমরাও ইতিমধ্যে বুঝতে পেরেছো এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, আমরা একটু মিওসিস সম্পর্কে একটু করে জেনে নিই, তারপর আমরা ওই 5টা উপপর্যায় সম্পর্কে আমরা ডিটেইলি জানবো। আমরা তো ক্লাসিফিকেশনটা বুঝলাম না। হ্যাঁ, এখন এই যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস সম্পর্কেও আলাদা করে জানবো। তার আগে আমরা মিওসিস সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই, যে মিওসিসটা কে আবিষ্কার করছে, বা এটার কি, বা এটার নামটা কি, বা সব কিছু আমরা একটু জেনে নিই, তারপর আমরা এই 5টা উপপর্যায় সম্পর্কে জানবো। ওকে, তাহলে আমি এদিকে একটু খেয়াল করি, একটু মুছে দিই আগে। হ্যাঁ, মিওসিস এই কথাটার মানে কি? মিওসিস মানে হচ্ছে হ্রাস পাওয়া। মিওসিস কথাটার মানে কি? মিওসিস শব্দটা আসছে কোথা কি? মিওসিস শব্দটা আসছে মিয়াম থেকে। মিওসিস শব্দটা আসছে কোত্থেকে বলো? মিয়াম শব্দ থেকে। যে মিওসিস, মিও এটা বিড়ালের ডাক হয়ে যাচ্ছে, মিও। দেখো এই মিওসিস শব্দটা আসছে গলা বসে আসতেছে, সকালে ক্লাস নিচ্ছি তো। মিওসিস শব্দটা আসছে মিয়াম থেকে। এই মিয়াও, হ্যাঁ, এই মিয়াম শব্দটা মানে কি? মানে হচ্ছে হ্রাস পাওয়া। মিয়াম শব্দের মানে কি? হ্রাস পাওয়া, এই হ্রাস পাওয়া। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই হ্রাস পাওয়া, তাহলে এখানে কি হ্রাস পায়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক কমে যায় না? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, ঠিক আছে? তো অর্ধেক কমে যায়, এই জন্য এটাকে বলা হয় মিওসিস, কোষ বিভাজন। ওকে, সিম্পল, আগে আমরা বুঝতে পেরেছি এটা। তারপরে যদি আমরা চিন্তা করি যে তাহলে অর্ধেক যে হ্রাস পায়, নর্মালি একটা খেয়াল করো, নর্মালি অর্ধেক হ্রাস পেয়ে গেলে যে ক্রোমোজোম সংখ্যাটা আমরা পাবো সেটাকে বলি আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। বুঝি নাই কিছু না? আমি আবার বলতেছি, মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যা, ধরো এটা যদি মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কমে যায়, হ্রাস পায়। হ্রাস পাওয়ার পরে যে ক্রোমোজোম সংখ্যাগুলো সেগুলোকে আমরা বলি হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। তো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটা তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিই, খেয়াল করো। দেখো এটা হচ্ছে যে টুয়েন বলতে আমরা কি বুঝি? ধরো এখানে 46 ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম আছে, তাই না? তো এই একটা কোষ থেকে তাহলে 46টা ক্রোমোজোম, মানে এখানে বলতেছি 23 জোড়া বলি আমরা, আমাদের মানুষের ক্ষেত্রে আমরা বলতেছি এটাকে বলি আমরা 23 জোড়া, মানে 46টা ক্রোমোজোম। তো এখান থেকে যখন 4টা কোষ হবে, আমি একবারই 4টা লিখে ফেলতেছি, যদিও 2 ধাপে হয়, প্রথমে 2টা, তারপর দুইটা থেকে আরো টোটাল 4টা হয়। আমি একবারই 4টা লিখতেছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? আমরা একটা কোষ থেকে কয়টা কোষ হয়? একটা কোষ থেকে 4টা হয়, যদিও প্রথমবার 2টা, তারপর 2টা থেকে 4টা হয়। আমি একবারে লিখতেছি যে ফাইনালি একটা কোষ থেকে ফাইনালি কয়টা কোষ হয়? 4টা কোষ হয়। তো যে কোষটা থেকে হয় তাকে বলি আমরা, তাকে আমরা কি বলি? মাতৃকোষ। আর যে কোষগুলো হয় সেগুলোকে আমরা বলি অপত্য কোষ, তাই না? অপত্য কোষ। এখন এই মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যাগুলো জোড়ায় থাকে। মাতৃকোষে সবসময় মনে রাখবা, এই মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? জোড়ায় থাকবে। আর এখানে যে অপত্য কোষগুলো তৈরি হয় সেগুলো জোড়া ভেঙে থাকবে। তাহলে দেখো, যখন ক্রোমোজোম সংখ্যা জোড়ায় থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড। তোমাদের বায়োলজি অর্থাৎ বিশেষ করে বোটানির অনেকগুলো টপিক বোঝানোর জন্য, সহজে বোঝার জন্য আমি যে কথাটা বলতেছি এটা খুবই জরুরি, একটা গুরুত্বপূর্ণ বেসিক, যে ডিপ্লয়েড কাকে বলবো? ক্রোমোজোম যখন জোড়ায় থাকবে। আমাদের দেহে ভালো করে খেয়াল করো, আমাদের দেহে সবসময় ক্রোমোজোমগুলো কিন্তু জোড়ায় থাকে। আমাদের দেহে একটা ক্রোমোজোম আসে মাথা থেকে, আর একটা ক্রোমোজোম কিন্তু পিতা থেকে আসে। কারণ আমাদের জন্মটাই হচ্ছে কি? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে। একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর মিলনের মাধ্যমে কিন্তু একটা জাইগোট হয়। তো একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনের মাধ্যমে কিন্তু কি হয়? জাইগোট হয়। আর এখান থেকেই কিন্তু একটা মানুষ হয়, তাই না? এই জাইগোট থেকেই হয়। তো খেয়াল করো, এই শুক্রাণু থেকে 23টা ক্রোমোজোম, ডিম্বাণু থেকে 23টা ক্রোমোজোম মিলিত হয়ে টোটাল 46টা হয়। এই জন্য আমাদের শরীরের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম। ভালো করে খেয়াল করো, এটা যদি হয় শুক্রাণু থেকে কয়টা ক্রোমোজোম? শুক্রাণু থেকে 23টা ক্রোমোজোম। ডিম্বাণু থেকে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে 23টা ক্রোমোজোম যে আসে, 23টা মিলেই কিন্তু
46টা হয়। তাহলে দেখো 23টা কোত্থেকে, পিতা থেকে, 23টা কোত্থেকে, মাথা থেকে এসে 23টা এসে কিন্তু 23টা জোড়া হচ্ছে, 23 জোড়া হচ্ছে। 46টা মানে কি 23 জোড়া, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের শরীরে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, যার মধ্যে অর্ধেক আসে মাথা থেকে, অর্ধেক আসে পিতা থেকে, ঠিক আছে। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম মাথা থেকে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পিতা থেকে। যখন এইভাবে জোড়ায় জোড়ায় থাকবে ক্রোমোজোমগুলো, তখন সেটাকে আমরা বলি ডিপ্লয়েড। যখন জোড়া ভেঙে থাকবে তখন বলবো আমরা হ্যাপ্লয়েড। যেমন মনে করো আমাদের দেহে ক্রোমোজোমগুলো এরকম থাকবে, 23টা ক্রোমোজোম একরকম, আর 23টা ক্রোমোজোম একই রকম। যেমন মনে করো এই আঙ্গুলটার সাথে এই আঙ্গুলটার মিল আছে, তাই না? দেখো তো, তোমার এই আঙ্গুলটার সাথে আমার বুড়ো আঙ্গুলটা মিলবে, আমার এই আঙ্গুলটার সাথে তোমার এই আঙ্গুলটা মিলবে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা আঙ্গুলের সাথে আঙ্গুল মিলানো যাবে যদি হুবহু একরকম হয়। খেয়াল করো, আমি আবারও বলতেছি, এই ক্রোমোজোম ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, প্রায় একই রকম না? একই রকম, দুইটাই বুড়ো আঙ্গুল। তাহলে এই ক্রোমোজোমগুলো এইভাবে থাকবে, এরকম থাকবে, যেটা একটা মাথা থেকে আসে, একটা পিতা থেকে আসবে, এভাবে জোড়ায় থাকবে। একই রকম ক্রোমোজোমগুলো এভাবে জোড়া বেঁধে থাকে। তারপর এই মনে করো আরও এক জোড়া ক্রোমোজোম, এই যে মনে করো আরও এক জোড়া ক্রোমোজোম, মনে করো আরও এক জোড়া ক্রোমোজোম, এই আরও এক জোড়া ক্রোমোজোম, এভাবে 23 জোড়া হুবহু ক্রোমোজোমগুলো এরকম থাকে, যেগুলা মাথা থেকে আসে অর্ধেক, পিতা থেকে অর্ধেক আসে। যখন এই জোড়াই থাকবে তখন সেটাকে আমরা বলবো ডিপ্লয়েড। এখানে আমার হাতের 5টা আঙ্গুল একটা সেট, এক সেট আঙ্গুল। কয় সেট আঙ্গুল? এক সেট, যেখানে কমপ্লিট আছে, বুড়ো আঙ্গুল আছে এবং কি একদম, আমাদের দেশে কেনি আঙ্গুল বলে এটাকে, ঠিক আছে। একদম দেখো, এই খেয়াল করো, এই যে দেখো এইখানে যে 5টা আঙ্গুল আছে, এখানেও কি 5টা আঙ্গুল আছে। এই 5টা আঙ্গুল, এখানে 5টা আঙ্গুল মানে একটা সেট, এখানে 5টা আঙ্গুল মানে আর একটা সেট, ঠিক আছে। এখন 2 সেট ক্রোমোজোমকে আমরা এখানে ধরে, এখানে এক সেট ক্রোমোজোম, এখানে ধরে এক সেট ক্রোমোজোম, তো 2 সেট ক্রোমোজোম যখন একসাথে থাকবে তখন সেটাকে বলবো আমরা ডিপ্লয়েড। যদি সেট আলাদা হয়ে যায় তখন এটা একটা হ্যাপ্লয়েড, এখানে হচ্ছে কি হ্যাপ্লয়েড, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি আবারও বলতে পারি, যেমন তোমাদের মনে করো 5টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, এগুলো মিলিয়ে ধরে নিছি আমরা, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এভাবে কেমিস্ট্রি, এভাবে মিলে 5টা সাবজেক্ট আছে ধরে নিছি। তো ওই 5টা সাবজেক্টের বই দিয়ে তোমার এক সেট বই, ঠিক আছে। এখন তোমার বন্ধুর আরও এক সেট বই আমি যদি মিলাই, বাংলার সাথে বাংলা বই, ইংলিশের সাথে ইংলিশ, কেমিস্ট্রির সাথে কেমিস্ট্রি, বায়োলজির সাথে বায়োলজি, ফিজিক্সের সাথে ফিজিক্স, এভাবে যদি মিলাই তখন কিন্তু 2 সেট হবে। সেট যদি আলাদা করি তাহলে তোমার এক সেট, তোমার বন্ধুর এক সেট, যদি মিলিয়ে দিই তখন কিন্তু 2 সেট। যখন তোমাদের আলাদা করে দিব তখন এক সেটকে বলবো আমরা হ্যাপ্লয়েড, যখন একসাথে করে দিব তখন 2 সেটকে বলবো আমরা ডিপ্লয়েড। একইভাবেও তোমাকে যদি বিয়ে করে দেওয়া হয়, তখন তুমি যে তোমার যখন বাচ্চা কাচ্চা হবে, তখন তোমার শরীর থেকে এক সেট ক্রোমোজোম যাবে, এক সেট আঙুল যেমন, ওইরকম তোমার শরীর থেকে শুক্রাণুর মাধ্যমে এক সেট ক্রোমোজোম যাবে, তোমার ওয়াইফ থেকে ডিম্বাণুর মাধ্যমে এক সেট ক্রোমোজোম আসবে। তো এই এক সেট ক্রোমোজোম মিলে 2 সেট ক্রোমোজোম হবে। এই 2 সেট ক্রোমোজোমকে বলতেছি আমরা ডিপ্লয়েড। আর যখন এরা ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে আলাদা হয়ে যাবে তখন এদেরকে বলতেছি আমরা হ্যাপ্লয়েড, ঠিক আছে। তো এখন যেটা আমরা বুঝলাম যে মাতৃকোষে, আমরা বলতেছি যে মাতৃকোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকবে। যখনই জোড়ায় জোড়ায় থাকবে মানে কি 2 সেট থাকবে, এখানে 2 সেট, এটাকে আমরা বুঝি 2n দিয়ে বুঝাই। 2 সেট থাকবে মানে কি 2n, এটাকে আমরা বলি ডিপ্লয়েড। এটাকে আমরা কি বলে থাকি যখন, তাহলে মাতৃকোষে সবসময় ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে মানে কি 2n থাকে, এটাকে আমরা বলি ডিপ্লয়েড। এটাকে আমরা বলি কি ডিপ্লয়েড, ঠিক আছে। আর অপত্যকোষীয় ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে থাকে, আলাদা হয়ে যায়, কারণ মাতৃকোষ থেকে অর্ধেক হয়ে যায়। এখানে যদি 2n হয়, এখানে কি হবে n n n n, ঠিক আছে। তাহলে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমরা এটাকে বলবো, যখন জোড়া ভেঙে থাকবে, আলাদা আলাদা থাকবে, এখানে 23টা আলাদা আলাদা থাকবে, তখন সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড দশা। তা আশা করি বুঝতে পেরেছ। এখানে হ্যাপ্লয়েড মানেই হচ্ছে যখন জোড়া ভেঙে থাকবে, আলাদা আলাদা থাকবে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, এই পর্যন্ত এত প্যাচ খাওয়ার তো দরকার নেই। দেখো সিম্পলি হিসাবটা হচ্ছে, যখন ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ মাথা থেকে পিতা থেকে আসা ক্রোমোজোমগুলো যখন জোড়ায় জোড়ায় থাকবে তখন হচ্ছে কি ডিপ্লয়েড। যখন জোড়া ভেঙে থাকবে এরা হবে কি হ্যাপ্লয়েড। আশা করি ম্যাক্সিমামেরই ক্লিয়ার। আচ্ছা, যাদের ক্লিয়ার নেই তারা ওই শুক্রাণু ডিম্বাণু নিয়ে পড়ে থাকো, আমি সামনের দিকে আগাই। খেয়াল করো, এখন আমার কথা হচ্ছে এই হ্যাপ্লয়েড। খেয়াল করো, এই যে দেখো এই হ্যাপ্লয়েড, একটু খেয়াল করো, আমি যদি বলি যে এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম
এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমগুলো প্রথম কে আবিষ্কার করেন সেটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে আছে যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম খেয়াল করো, মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম প্রথম আবিষ্কার করে হচ্ছে প্রত্যক্ষ করেন বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম প্রত্যক্ষ করেন বা দেখেন আর কি। কে দেখেন? সেটা দেখেন হচ্ছে, নামটা হচ্ছে আমার যেটা মনে হয় ওনার নাম হচ্ছে খাউসার ছিল, কিন্তু এখন ওনাকে ডাকা হয় হাউসার। হ্যাঁ, হাউসার। বাংলাদেশে যদি কোনো মানুষ থাকতো, মানে আমার মনে হয় যে উনি বাঙালি ছিল। মনে করো যে কাউসারকে যদি তার গার্লফ্রেন্ড একটু আদর করে ডাকে, কাউসার নামটা একটা খ্যাত না, হয়তো বা ডাকবে হাউসার। হয়তো বা উনি আবিষ্কার করার পরে উনি হয়ে গেছে কি, কাউসার থেকে হয়ে গেছে হাউসার। ওকে, একটু আদর করে ডাকছে দাদা। দেখো, এই যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে কে? বিজ্ঞানী হাউসার। বিজ্ঞানী কে? হাউসার। তার একটা বন্ধু ছিল নাম বেনেডিন। তো হাউসার ও বেনেডিন, হাউসার এবং কি বেনেডিন। তো তুমি মনে রাখবা কিভাবে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে হাউসার ও বেনেডিন। হাউসার ও বেনেডিন। তারা আমরা দিলে এতটুকু আমরা বুঝে গেছি যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে হাউসার ও বেনেডিন। তোমাদের মধ্যে যদি কেউ কাউসার থাকে আমার সাথে যোগাযোগ করিও, দেখি তোমাদের অন্যরকম একটা ট্যালেন্ট আছে। দেখো দুনিয়াতে কত কিছু থাকতে এইগুলোকে খুঁজে বের করছে, শুক্রাণুর ভিতর থেকে গিয়ে বের করছে যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম রয়েছে। তা কে আবিষ্কার করেছে? এটা হাউসার। ওকে, তারপরে আমাদের এটা খেয়াল করো, তারপরে বলতেছে এখন কথা হচ্ছে মিওসিস কি? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যায় না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক কমে যায়, এটাকে আমরা বলি হ্রাসমূলক কোষ বিভাজন। কি বলি রে? হ্রাসমূলক কোষ বিভাজন, এটাকে আমরা বলে থাকি হ্রাসমূলক কোষ বিভাজন। এখন কথা হচ্ছে যে মিওসিসটা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। তো এই হ্রাসমূলক কোষ বিভাজনটা প্রথমটা কে দেখেন? হ্যাঁ, এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন, কে কোনটা আবিষ্কার হচ্ছে সেটা বুঝতে হবে। এখানে হ্যাপ্লয়েড সংখ্যক, মানে n সংখ্যক হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমটা দেখছেন হচ্ছে হাউসার, কিন্তু হ্রাসমূলক বিভাজনটা দেখে নাই, সেটা কিন্তু বলে নাই। তোমাকে কথা বুঝতে হবে, খেয়াল করো, তোমাকে কথা বুঝতে হবে। তোমাকে যদি মনে করো হাউসার নামটা শুনে যদি তোমার স্মৃতিচারণ করো, হ্যাঁ কাউসারের সাথে তোমার কিছু ছিল, এগুলো মনে করলে তো লাভ নাই। তোমাকে যেটা বুঝতে হবে যে এখানে কোনটা চাইছে, যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমটা আবিষ্কার করেন হচ্ছে হাউসার ও বেনেডিন। এখানে কিন্তু সে কিন্তু এটা আবিষ্কার করে নাই যে মিওসিস বিভাজনটা সে আবিষ্কার করে নাই, হ্রাসমূলক বিভাজনটা সে আবিষ্কার করে নাই। সে আবিষ্কার করেছে শুধুমাত্র হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমটা। তো আমরা বলবো আমাদের এখন জানার ইচ্ছা আছে যে হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করেন, হ্রাসমূলক কোষ বিভাজন কে আবিষ্কার করে? হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করেন। হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন, এই খেয়াল করো, হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার, এটা মনে রাখবা তুমি। হ্রাসমূলক, হ্রাস দিয়ে কি মনে রাখবা? টাস। যারা টাচ মি একটা গান আছে, সরি রোজার দিন না বলি। দেখো, এই হ্রাসমূলক দিয়ে আমরা মনে রাখবো টাস কি কে গেছি পুরা টাস। হ্যাঁ, হ্রাস দিয়ে আমি কি মনে রাখবো? টাস। দেখো এই পুরা, দেখো যে হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্রাসবুর্গার। কে? বিজ্ঞানী স্ট্রাসবুর্গার। বিজ্ঞানী কে? স্ট্রাসবুর্গার। এটাকে কেউ বার্গারও বলে থাকে। হ্যাঁ, তো স্ট্রাসবুর্গার। হ্রাসমূলক কোষ বিভাজন কে আবিষ্কার করে? বিজ্ঞানী স্ট্রাসবুর্গার। হ্যাঁ, বিজ্ঞানী স্ট্রাসবুর্গার, মনে থাকবে। হ্রাস এবং কি টাস। ওকে, হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করে বিজ্ঞানী কে? স্ট্রাসবুর্গার। ওকে, তারপরে আমরা যদি চলে আসি যে এটা উনি যে হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কারটা করেন সেটা কোথায় করেন? এটা কোন উদ্ভিদে? এটা পুষ্পক উদ্ভিদে করেন, মানে যে উদ্ভিদে ফুল ফুটে, ফুল ধরে। তো উনি এটা আবিষ্কার করেন পুষ্পক উদ্ভিদে। তো আমরা একটু করে লিখে রাখবো, এটা পুষ্পক উদ্ভিদে প্রথম আবিষ্কার করেন, পুষ্পক উদ্ভিদে একটু করে লিখে রাখবো। তাহলে দেখো, হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্রাসবুর্গার, প্রথম আবিষ্কার করেন, প্রথম লক্ষ্য করেন, প্রথম, হ্যাঁ আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্রাসবুর্গার। এটা কোথায়? পুষ্পক উদ্ভিদে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি আসি যে গোলকৃমিতে, আমরা যদি বলি যে গোলকৃমিতে হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করে, হ্রাসমূলক বিভাজন প্রত্যক্ষ করেন। হ্রাসমূলক বিভাজন প্রথমে আসলে এটা পুষ্পক উদ্ভিদে দেখতে পান হচ্ছে কি হ্রাসমূলক কোষ বিভাজন দেখতে পান স্ট্রাসবুর্গার। গোলকৃমিতে হ্রাসমূলক বিভাজন প্রত্যক্ষ করেন,
প্রত্যক্ষ করেন কে? বলো তো দেখি, বলো বলো বলো, কে করেন বলতে পারবা? কে? এই যে গোল দিয়ে আমরা মনে রাখবো, গোল দিয়ে বল বা শব্দটা আসে না, গোল বল। ওই তোমাদেরকে প্রথমতে বলেছিলাম যে গোল বলের আধা খেলে, এখানেও প্রায় এরকম একটা নাম আছে। এই গোল দিয়ে আমরা মনে রাখবো বুবাড়ি। কি মনে রাখবো? বুবাড়ি। তো এই এই গোল কৃমিতে হ্রাসমূলক বিভাজন প্রত্যক্ষ করেন বিজ্ঞানী বোভারি। বিজ্ঞানী কে? বুবাড়ি। গোল বল, হ্যাঁ এটা হচ্ছে বুবাড়ি। গোল বল দিয়ে আমরা মনে রাখবো গোল বল বুবাড়ি, গোল বল বুবাড়ি। তো এটা তোমরা মিলিয়ে মিলিয়ে পড়বা, তাহলে আর এই জিনিসগুলো কঠিন লাগবে না। তো আমি প্রথম থেকে যদি তোমাদেরকে এটা একটু বলি, খুব কঠিন কিছু না, জাস্ট এখানে আমাদের এমসিকিউতে এই জিনিসগুলো লাগবে। প্রথম কথা হচ্ছে যে মিওসিস শব্দটা আসছে মিয়াম থেকে। মিওসিস আসছে কোত্থেকে বলো? মিওসিস শব্দটা আসছে মিয়াম থেকে, যার অর্থ কি? মিওসিস আসছে মিয়াম থেকে, যার অর্থ হচ্ছে এই মিওসিস শব্দটা আসছে মিয়াম থেকে। এই মিয়াম অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। মিয়াম অর্থ কি? হ্রাস পাওয়া। ওকে, সিম্পল। তারপর আমরা এটা গেল আমাদের, এটা আমরা জানি যে মিওসিস বা মিয়াম অর্থ হ্রাস পাওয়া, কারণ এটা হ্রাসমূলক কোষ বিভাজনটা আমরা আগে থেকেই জানি। এখানে আমাদের যেটা জানতে হবে যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম প্রত্যক্ষ করেন কে? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, যেখানে ক্রোমোজোম সংখ্যা যদি কি হয়, জোড়া ছাড়া হয়, তো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম প্রত্যক্ষ করেন হচ্ছে হাউসার ও ভেনেডিন। হ্যাপ্লয়েড হাউসার, হ্যাপ্লয়েড হাউসার। ওকে, নামটা খুবই সুন্দর। তারপর দেখো হ্রাসমূলক কোষ বিভাজন আবিষ্কার করেন কে? রাশ টাচ। হ্রাসমূলক কোষ বিভাজন প্রথম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার। ঠিক কোথায়? পুষ্পক উদ্ভিদে। তারপর আমি যদি বলি যে পরবর্তীতে আবার এটা দেখা গেছে গোলকৃমিতেও দেখা গেছে, এটা গোলকৃমিতে এটা দেখানো হচ্ছে বিজ্ঞানী বুবাড়ি। বিজ্ঞানী কে? বুবাড়ি। তোমাদের একটা কথা বলি, মিওসিসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা পড়বো পরবর্তীতে, মানে কি বইয়ের আগের পড়াটা আমি পরে পড়াচ্ছি, পরেরগুলো আগে পড়াচ্ছি, কারণ তোমাদের যেন জিনিসটা গুছানো থাকে, এলোমেলো করে দেয়। কারণ আমি এই টপিকটা যেটা এখন পড়াবো, টপিকটা পড়ানোর পরে যখন আমি মিওসিসের বৈশিষ্ট্য পড়াবো তখন সহজেই মাথায় গেঁথে যাবে। তো আপাতত তোমাদেরকে আমি পড়াবো কি, ওই যে মিওসিসের যে প্রোপেজ 1 আছে, প্রোপেজ 1-এর ভিতরে যে আরও 5টা ধাপ আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপরে কি ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই সিরিয়ালি 5টা ধাপ এখন আমরা পড়বো। হ্যাঁ, লেফটে যাই ফাঁকা পেলে, ডিপলি ডাক দিলে, এগুলো আমরা পড়বো এখন। প্রোপেজ 1-এর উপপর্যায় সমূহ, উপপর্যায় সমূহ, উপপর্যায়, উপপর্যায় সমূহ। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো এখন পড়ব। ওকে ফাইন, আমরা এইগুলো এখন পড়ব। আচ্ছা, এখন দেখি প্রথম কথা হচ্ছে একটু খেয়াল করি। আচ্ছা, প্রথম নামটা কি ছিল? লেফটে যাই ফাঁকা পেলে, ডিপলি ডাক দিলে। তো লেফটে যাই মানে কি? প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে, আমি সংক্ষেপে একটু লিখে রাখি, 5টা নাম সংক্ষেপে একটু লিখে রাখি। প্রথমটার নাম হচ্ছে ল্যাপটোটিন, তারপরে কি জাইগোটিন, জাইগোটিন, লেফটে যায় ফাঁকা পেলে, ফাঁকা দিয়ে হচ্ছে ফাঁকা পেলে মানে কি প্যাকাইটিন, তারপরে হচ্ছে লেফটে যায় ফাঁকা পেলে, ডিপলি ডাক দিলে ডিপ্লোটিন, তারপরে হচ্ছে ডায়াকাইনেসিস। এই যে 5টা, লেজাপেডিডা, এভাবে মনে রাখতে পারো চাইলে সিরিয়ালটা মেনটেন করার জন্য। সিরিয়ালটা কোনটার পর কোনটা, লেজাপেডিডা, লেজাপেডিডা। দেখো, লে দিয়ে ল্যাপটোটিন, যা দিয়ে জাইগোটিন, পে দিয়ে প্যাকাইটিন, ডি দিয়ে ডিপ্লোটিন, ডা দিয়ে ডায়াকাইনেসিস। এই 5টা। তো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কত নম্বর? এই প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে ল্যাপটোটিন। হ্যাঁ, প্রথমটার নাম হচ্ছে ল্যাপটোটিন। আচ্ছা, আমি এগুলো মাঝখানে লিখি, ল্যাপটোটিন 1 নম্বর, ল্যাপটোটিন। ঠিক আছে, ওকে। এখন আমরা ল্যাপটোটিন সম্পর্কে জানবো যে ল্যাপটোটিনে আসলে কি হয়। আচ্ছা, এখন দেখি ল্যাপটোটিনে হচ্ছে ল্যাপটোস কথাটার মানে কি সেটা একটু খেয়াল করো। ল্যাপটো মানে কি? লেফটে যাওয়া, যেটা বলছিলাম। লেফটে যাওয়া মানে কি? এই ল্যাপটোটিন শব্দটা আসছে কোত্থেকে? ল্যাপটোস থেকে আসছে। এই ল্যাপটোটিনটা আসছে কোত্থেকে? ল্যাপটোস থেকে, ল্যাপটোস থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি লেফটে যাওয়া, একদম চিকন। ল্যাপটিস কথাটা, ল্যাপটোস কথাটার মানে কি? চিকন, চিকন। আর টিন মানে কি? টিন মানে হচ্ছে, টিন মানে কি? টিন মানে সুতা। এখানে টিন মানে থ্রেড, থ্রেড মানে সুতা। তো এটার অর্থ হচ্ছে সুতা। তো ল্যাপটোটিন মানে হচ্ছে কি? চিকন সুতা। ল্যাপটোটিন মানে কি? চিকন সুতা। তাহলে দেখো, এই ল্যাপটোটিন শব্দটা আসছে ল্যাপটোস থেকে, যার অর্থ চিকন, মানে লেফটে যাওয়া, চিকন হয়ে যাওয়া। আর টিন মানে সুতা। সব ক্ষেত্রে টিন, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস সব ক্ষেত্রেই
মানে যেখানে যেখানে টিন শব্দটা আছে এটা মানে হচ্ছে সুতা। তো এখানে ল্যাপটোস মানে লেপ্টে যাওয়া, চিকন, চিকন হয়ে যাওয়া, চিকন সুতা। তো ল্যাপটোটিনে হচ্ছে চিকন সুতা রয়েছে, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো কি হয়ে যায়, এখানে ক্রোমোজোমগুলো লেপ্টে যায়, ক্রোমোজোমগুলো চিকন হয়ে যায়, ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়। তো ল্যাপটোটিনে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়ে যায়, মানে এখানে জলবিয়োজন ঘটে, তার ভিতর থেকে পানি কি হয়ে যায়, বের হয়ে যায়। তো এখানে এটা জাস্ট চিকন চিকন সুতার কথা বলা হয়েছে এখানে। তো আমি যদি প্রথম থেকে যদি বলি যে এখানে কী কী হয়, হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বর সরি, এই ল্যাপটোটিনের 1 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করি। আমরা এই ল্যাপটোটিনের 1 নম্বর পয়েন্ট আমরা এমনিতেই বুঝতে পারছি। দেখো, নাম্বার 1, এইখান থেকে আমরা বলতে পারি যে এখানে ক্রোমোজোমগুলো, এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়। তো আমরা এখান থেকে বলতে পারি এই উপপর্যায়ে, এই যে এই নাম থেকেই আসতেছে, এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়, চিকন সুতার মতো হয়। তোমাদের কিন্তু এখানে মুখস্থ করে ফেলতে পারবা, জাস্ট একটু খেয়াল করো, আমার পড়াটার সাথে সাথে একটু খেয়াল করো যে আমি কোনটা বলতেছি, যে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়। ক্লিয়ার? আচ্ছা, সিম্পল, এটা তো আমরা এইখানে নাম থেকেই বুঝতে পারছি। আচ্ছা, আমি প্রত্যেকটা পয়েন্ট একটার পর একটা কানেক্ট করে আমি শিখিয়ে দেবো, জাস্ট একটু যদি ধৈর্য ধরতে পারো এবং আমি কোনটার পর কোনটা বলতেছি সেটা যদি একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, এখানে কি বলছে, ক্যাটায়ন নিয়ে লাগছো কেন? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভলি চার্জড আয়ন, এটা তোমরা জানো, এটা কেমিস্ট্রির একটা শব্দ। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি ফিডব্যাক দেওয়ার, ঠিক আছে? হ্যাঁ, বলতে পারো যে স্যার আপনি ওই পড়ান হচ্ছে বায়োলজি, নাম দিয়েছেন কেমিস্ট্রি। আমি বেসিক্যালি কিন্তু আমি কেমিস্ট্রির টিচার। হয়তো আমি অফলাইনে মানে অনলাইনে আমি কোনোদিন তোমাদেরকে পাবলিকলি কখনো পড়াই নাই, ঠিক আছে? এটা হচ্ছে যে বিভিন্ন কারণ আছে, কারণ আমার একদম কাছের মানুষগুলো কেমিস্ট্রি পড়ায়। আমি চাই না যে ঠিক আছে, এটা তোমরা জানো, বুঝতে পারছো বিষয়টা, পুরোটা তো খুলে বলার দরকার নেই। তবে স্টুডেন্টের স্বার্থে আমি কিছু ক্লাস নিব, তোমাদের কেমিস্ট্রি ক্লাস আমি নিব। ওকে, দেখো, এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়, ঠিক আছে? তারপর আমি যদি বলি 2 নাম্বার, এখান থেকে নাম থেকেই বলতে পারতেছি। আচ্ছা, কমেন্টগুলো বাদ দাও না, এখানে দেখো আমি যেটা পড়াচ্ছি সেটার উপর ফোকাস করো। যেটা বলতেছি যে ল্যাপটোটিন মানে কি, ল্যাপটোস মানে চিকন, টিন মানে সুতা, তো ল্যাপটোটিন মানে চিকন সুতা। তাহলে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়, ঠিক আছে? তারপর আমরা যদি বলি যে তাহলে চিকন সুতার মতো হয় কেন হয়, কারণ ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে যায়। ক্রোমোজোমগুলো কি হয়, এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, এর ভিতর থেকে পানি বেরিয়ে যায়, গাম বেরিয়ে যায়, গাম বলতেছি আমি, মানে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে এর থেকে পানি বের হয়ে যায়, যার কারণে চিকন হয়ে যায়। মানে কি, এটা জলবিয়োজন ঘটে। তো আমরা বুঝতে পারি যে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো কি হয়, আমরা তাহলে বলতে পারি যে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়। এই চিকন সুতা মানে কি, ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, বলতে পারি যে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়। ক্রোমোজোমগুলো কি হয়, সংকুচিত হয়। তাহলে ক্রোমোজোমগুলো কি হয়, সংকুচিত হয়, এবং তাহলে সংকুচিত হয় যেহেতু, এভাবে যদি সংকুচিত হয়, তুমি যদি কাপড়কে যদি তুমি এরকম সংকুচন করো, আমি চিপায় ফেলো, যদি পানি বের হয়ে যাবে না? এই ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে পানি বের হয়ে যায় এবং জলবিয়োজন ঘটে, সংকুচিত হয় এবং এদের জলবিয়োজন ঘটে। এদের কি হয়, এদের জলবিয়োজন ঘটে। আচ্ছা, এখান থেকে যদি পানিটা যদি বের হয়ে যায়, একটা কাপড় থেকে তুমি পানি বের করে ফেলছো, কাপড়টা শুকিয়ে গেছে, এখন কাপড়টাকে তুমি রং দিলে রং ধারণ করবে। ঠিক এইখানেও ক্রোমোজোমগুলো যখন সংকুচিত হয়, এদের থেকে যখন পানি বের হয়ে যাবে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোজোমগুলোর কি হয়, আমরা 3 নম্বর পয়েন্টে বলতে পারি এদের ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে? রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তারপর আমি যদি 4 নম্বর পয়েন্ট যদি বলি, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে এই, যদি আমি ক্রোমোজোমটাকে যদি রং ধারণ করতে পারে, আমি একটা রং বা একটা কালার আমি তার উপর ছুঁড়ে মারলাম, একটা ক্রোমোজোমের উপর আমি রং দিলাম, সে রংটা ধারণ করছে। তো রং ধারণ করতে পারলে এটা আমরা দেখতে পারবো, জিনিসটা এটা দেখা যাবে তখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, তখনই আমরা দেখতে পারবো। এই জন্য বলবো যে আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। তো আমরা পরের পয়েন্টে আমরা কি বলবো, তখন আলোক অণুবীক্ষণ যন্ত্রে
অনুবীক্ষণ যন্ত্রে তখন দেখা যাবে, যন্ত্রে দৃষ্টিগোচর হয়। এখন এই হচ্ছে আমাদের কথা। আর প্রাণী কোষের ক্ষেত্রে একটু এক্সট্রা ইনফরমেশন আমরা পাবো। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, প্রাণী কোষের ক্ষেত্রে এক্সট্রা কিছু ঘটনা ঘটবে, সেটা আমরা একটু লিখে রাখি। যে প্রাণী কোষে, খেয়াল করো, প্রাণী কোষে ক্রোমোজোমগুলো মানে অ্যানভেলপের, নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এসে, নিউক্লিয়ার অ্যানভেলপ তো বুঝো, আমি তোমাকে বলি, একটু আগে বুঝিয়ে ফেলি। ধরো এটা হচ্ছে কোষের ভিতরে এটা হচ্ছে কি নিউক্লিয়াস। আচ্ছা, এই নিউক্লিয়াসের যে আবরণটা দেখতেছো, এটা তো কোষের ভিতরে এটা নিউক্লিয়াসের আবরণ। নিউক্লিয়াসের আবরণকে বলে নিউক্লিয়ার অ্যানভেলপ। থাকার যে কাম থাকে এটাকে তো আমরা অ্যানভেলপ বলে থাকি। এখানেও ওই যে নিউক্লিয়াস যেটা, এই নিউক্লিয়াসটার আবরণটাকে আমরা বলি নিউক্লিয়ার অ্যানভেলপ। নিউক্লিয়ার ঝিল্লির আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ার অ্যানভেলপ। আমি আবার বলতেছি, এই যে দেখো, এটা খেয়াল করো, এই যে আবরণটা দেখতেছি আমরা, এটাকে আমরা বলবো নিউক্লিয়ার অ্যানভেলপ। এখানে খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম, এই যে দেখো, এটা একটা কোষ যদি হয়, এটা যদি একটা কোষ হয়, কোষের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের যে আবরণটা, তাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেনও বলে থাকি, নিউক্লিয়ার ঝিল্লিও বলে থাকি, আরেকটা আমরা বলতে পারি এটা কি নিউক্লিয়ার অ্যানভেলপ। বইয়ে যে শব্দটা ইউজ করছে আমি এটা ইউজ করে দিচ্ছি না, এবার বই পড়তে গেলে আবার বলবা যে বুঝতেছি না। তো এই নিউক্লিয়ার ঝিল্লিটাকে বলা হয় নিউক্লিয়ার অ্যানভেলপ। তো প্রাণী কোষে যেটা হয়, এই ল্যাপ্টোটিন ধাপে প্রাণী কোষে যেটা হয়, যে নিউক্লিয়াসগুলো নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এসে জড়ো হয়। মানে এই যে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের অ্যানভেলপের কাছে এসে, ক্রোমোজোমগুলো তো এমনিতে সারা এরকম ক্রোমোজোমগুলো কি সারা নিউক্লিয়াসে থাকার কথা না, সারা নিউক্লিয়াসে থাকার কথা। কিন্তু প্রাণী কোষে ল্যাপ্টোটিন পর্যায়ে দেখা গেছে যে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এভাবে এসে সজ্জিত হয়। নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এভাবে কি হয়, এভাবে সজ্জিত হয়। এভাবে নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এসে এরমভাবে যেন থাকে, যেমন কি দেখাবে, যখন এটা যেমন ফুলের তোড়ার মতো দেখায় অনেকটা। দেখুন এটা কিসের মতো দেখাচ্ছে, অনেকটা ফুলের তোড়ার মতো এভাবে সজ্জিত থাকে। নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এসে ফুলের তোড়ার মতো এসে সজ্জিত থাকে। কিসের মতো? ফুলের তোড়ার মতো। তো ফুলের তোড়াকে ইংলিশে কি বলা হয়? বুকে বলা হয়। কি বলা হয়? বুকে। কি বলা হয়? বুকে। এই যে, ঠিক আছে, ইংলিশ এটাকে বুকে বলে। তাই আমরা কি বলতে পারি, যে আমরা এখানে এক্সট্রাভাবে যেটা জানতেছি সেটা হচ্ছে যে প্রাণী কোষে এখানে কি হয় এক্সট্রাভাবে, প্রাণী কোষের যে ক্রোমোজোমগুলো, প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এসে জড়ো হয় এবং একে দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো দেখায় এবং একে বুকে বলা হয়। একে কি বলা হয়? বুকে বলা হয়। অবস্থান করে একে কি বলা হয়? বুকে বলা হয়। আর এটা যেহেতু একটা প্রান্তে এসে জড়ো হয়েছে, একটা প্রান্তে, সমস্ত নিউক্লিয়াসগুলো একটা প্রান্তে এসে জড়ো হয়েছে, তো এটাকে আমরা বলবো পোলারাইজড বিন্যাস। এই ধরনের বিন্যাসটাকে আমরা বলবো পোলারাইজড বিন্যাস। তাহলে দুইটা নাম এখানে আসছে। একটা হচ্ছে যে প্রাণীকোষীয় ক্রোমোজোমগুলো, প্রাণীকোষীয় ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে এসে জড়ো হয়। এই জড়ো হয় তখন এই ক্রোমোজোমগুলোকে দেখায় ফুলের তোড়ার মতো, আর এইভাবে বিন্যস্ত হওয়াটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। দুইটার নাম কিন্তু, এই ক্রোমোজোমগুলোকে একত্রে বলা হয় ফুলের তোড়া বা বুকে, আর এইভাবে বিন্যস্ত হওয়াটাকে বলা হচ্ছে পোলারাইজড বিন্যাস। তো আমরা বলতে পারি যে প্রাণীকোষীয় ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে, প্রাণীকোষীয় ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে, নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে, অ্যানভেলপের কাছে জড়ো হয়। ঠিক আছে, নিউক্লিয়ার অ্যানভেলপের কাছে জড়ো হয়, ফুলের তোড়ার মতো অবস্থান করে, জড়ো হয়ে ফুলের তোড়ার মতো অবস্থান করে একে বুকে বলে, একে বুকে বলে। বুকে মানে ফুলের তোড়া। ঠিক আছে, একে কি বলে? একে বুকে বলে। আচ্ছা, আমরা বুঝলাম। তাই আরেকটা জিনিস আমরা এখানে বুঝলাম যে পুরো ক্রোমোজোমটাকে বলা হচ্ছে বুকে, আর এইভাবে বিন্যস্ত হওয়াটাকে বলা হয়, ক্রোমোজোমের এই ধরনের বিন্যাসকে বলা হয়, ক্রোমোজোমের এই ধরনের বিন্যাস
ক্রোমোজোমের এই ধরনের বিন্যাসকে ক্রোমোজোমের এই ধরনের বিন্যাস ক্রোমোজোমের এই ধরনের বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলা হয়। বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলা হয়। পোলারাইজড বিন্যাস। পরীক্ষা এইভাবে আসবে যে পোলারাইজড বিন্যাস দেখা যায় কোন উপপর্যায়ে, তখন তোমাকে কিভাবে পারতে হবে যে পোলারাইজড বিন্যাসটা দেখা যায় কোন উপপর্যায়ে, তখন ল্যাপটোটিন। তাহলে দেখো, তা আমি কি বললাম, একদম এই যে 6টা পয়েন্ট এগুলো মুখস্থ রাখা খুব বেশি কঠিন নয়, জাস্ট এভাবে গুছিয়ে পড়বা যে কোনটার পর কোনটা হচ্ছে কানেকশন করে করে আমরা পড়বো। তাহলে দেখি আমি প্রথম থেকে যদি বলি যে যেহেতু একটা মেরুর দিকে আসছে বা একটা প্রান্তের দিকে চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলবো পোলারাইজড বিন্যাস। পোলারাইজড মানেই কি, পোলার মানে তো এক প্রান্ত বা কোনো এক প্রান্তে, এটাকে আমরা পোল বলে থাকি, পোলারাইজড বলে থাকি। যেহেতু একটা এক প্রান্তের দিকে সরে আসছে, এই জন্য এটাকে আমরা বলি পোলারাইজড বিন্যাস। তো আমি প্রথম থেকে যদি আসি, ল্যাপটোটিন মানে কি, ল্যাপটোজ মানে লেপ্টে যাওয়া, চিকন, ল্যাপটোজ মানে চিকন, টিন মানে সুতা, মানে এখানে চিকন সুতার মতো হবে। তো আমরা বলতে পারি এখানে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো হয়। তার নাম থেকে আমরা বলতে পারতেছি যে চিকন সুতার মতো হয়। ঠিক আছে, যেহেতু এটা চিকন সুতা মানে এখানে সংকুচিত হয়ে যাচ্ছে, তা আমরা বলতে পারি 2 নাম্বার যে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে যায়। ক্রোমোজোমগুলো কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তো চিকন সুতা যেহেতু মানে কি সংকুচিত হচ্ছে, আর এদের ভিতর দিয়ে কি হয়, এদের ভিতর থেকে পানিটা বের হয়ে যাচ্ছে। যত চিপায়া দিবা তুমি কাপড় থেকে তত পানি বের হবে, তা আমরা বলতে পারি জলবিয়োজন হবে। আর পানি যত বের হয়ে যাবে ওই কাপড়টা তত রং ধারণ করবে, মানে ক্রোমোজোমগুলোও কি করবে, রং ধারণ করবে। ঠিক আছে, আর রং ধারণ করলে কি হবে, আলোক নিবীক্ষণ যন্ত্র এটা দৃষ্টিগোচর হবে, আমরা দেখতে পারবো এটা। ঠিক আছে, এই যে 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট আমরা এই কিওয়ার্ডগুলো মনে রাখবো, জাস্ট কিওয়ার্ড। তুমি বাক্য রচনা করতে পারো তুমি যদি কিওয়ার্ডগুলো মনে রাখো। তো প্রথমে কি বলছি, চিকন সুতার মতো, আর চিকন যেহেতু বলতে পারে কি চিপায় গেছে, সংকুচিত হচ্ছে, আর সংকুচিত হচ্ছে মানে কি জলবিয়োজন করতেছে, আর যেখানে জলবিয়োজন করবে সেখানে কি জিনিসটা রং ধারণ করবে, আর রং ধারণ করলে কি হবে, আমরা সহজে দেখতে পারবো। এগুলো কাহিনীগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আপ করে পড়বা। ঠিক আছে, এখন আমরা প্রাণী কোষের ক্ষেত্রে এক্সট্রা 2টা আমরা জেনে রাখবো। প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয়, ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার এনভেলপের কাছে এসে বিন্যস্ত হয় এবং ওইটাকে আমরা বুকে বলি, আর বিন্যাস হওয়াটাকে আমরা বলতেছি পোলারাইজড বিন্যাস। তো দেখো, প্রাণীবিশেষ ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার এনভেলপের কাছে এসে জড়ো হয়ে ফুলের তোড়ার মতো অবস্থান করে, এটাকে আমরা বলতেছি বুকে। আর এই ধরনের বিন্যাসটাকে আমরা বলতেছি পোলারাইজড বিন্যাস। এই পর্যন্ত সবার ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি কারো কোনো কনফিউশন নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ল্যাপটোটিনের পর হচ্ছে জাইগোটিনে আমরা যদি যাই, একটু খেয়াল করি তারপরের ধাপটা কি একটু আমাকে বলো। ল্যাপটোটিনের পরের ধাপ হচ্ছে জাইগোটিন। ওই যে লিখে আছে কোনায়, আমরা এখন পড়ব হচ্ছে জাইগোটিন। একটু খেয়াল করি, জাইগোটিনটা হচ্ছে আরো সহজ, জাস্ট গুছিয়ে পড়লে সবকটাই সহজ লাগবে, আর যদি গুছাতে না পারো তোমার কাছে জিনিসগুলো জমের মতো কঠিন লাগবে। তাহলে দেখো, আমি যদি প্রথম বলি যে কি আছে এখানে, জাইগোটিন। আমরা যদি এখন পড়ি এই যে জাইগোটিন, খেয়াল করো এই জাইগোটিন শব্দটা কোত্থেকে আসছে সেটা আমরা একটু দেখি। জাইগোস কথাটার মানে হচ্ছে জাইগোটিন আসছে জাইগোস থেকে, আর জাইগোস মানে কি, জোড়া লাগা। জাইগোস মানে কি, জাইগোস মানে জোর, জাইগোস মানে জোড়া বা জোর, জাইগোস মানে হচ্ছে জোড়া। আর টিন মানে কি, টিন মানে তো সুতা, তোমরা জানো টিন মানে হচ্ছে সুতা, টিন মানে সুতা। তো জাইগোস শব্দটা আসছে, জাইগোটিন আসছে জাইগোস আর টিন থেকে, জাইগোস টিন থেকে। তো জাইগোস মানে কি জোড়া, টিন মানে সুতা, তো জাইগোটিন মানে কি জোড়া সুতা। সিম্পল, জাইগোটিন মানে কি জোড়া সুতা। এখানে সুতা বলতে আমরা ক্রোমোজোমকে বলতেছি। তো জাইগোস মানে হচ্ছে জোড়া সুতা, মানে কি জোড়া ক্রোমোজোম। তো ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করবে। এখন আমি যেটা বলতেছি, জাইগোস মানে জোড়া, টিন মানে সুতা। জাইগোস মানে, তাহলে জাইগোটিন মানে কি জোড়া সুতা। হ্যাঁ, ক্রোমোজোমগুলো এখানে জোড়ায় অবস্থান করবে। তো এই একটা শব্দ থেকে কিন্তু আমি বাকি জিনিসগুলো নিয়ে আসতে পারবো। তাহলে দেখো, তোমাদেরকে এমনিতেই বলছিলাম যে আমাদের দেহে ক্রোমোজোমগুলো কিন্তু জোড়ায় থাকবে। তো মাতৃকোষেও কিন্তু ক্রোমোজোমগুলো কি থাকবে, জোড়ায় থাকবে। তো খেয়াল করো, এটা যদি হয় কোষ, ভালো করে খেয়াল করো, এটা যদি কোষ হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস,
আর নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোমগুলো কিভাবে থাকবে? নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোমগুলো এইভাবে এভাবে জোড়ায় জোড়ায় থাকবে, কিন্তু কথাটা হচ্ছে মানে হয়তো বা 23 জোড়া ক্রোমোজোম থাকবে, কিন্তু এই জোড়াগুলো মানে হয়তো 23 জোড়া ক্রোমোজোম আছে, কিন্তু মানে এলোমেলো জায়গায় আছে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, বিভিন্ন জায়গায় কি আছে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন এরা কি করবে? আমি বলছিলাম না যে ক্রোমোজোমগুলো প্রায় একই রকম হবে? ক্রোমোজোমগুলো প্রায় কি হবে? এই ক্রোমোজোমগুলো তোমাদেরকে বলছিলাম যে ক্রোমোজোমগুলো প্রায় একই রকম, মানে আকার আকৃতিতে একরকম হবে। মানে মানে 23 জোড়া ক্রোমোজোম, তো 23 জোড়া ক্রোমোজোমটা আসলে 23 রকমের হয়, ঠিক আছে? তো মনে করে এই আঙুলটার সাথে যেমন এই আঙুলটার মিল আছে, ওইরকমভাবে আমাদের দেহের ক্রোমোজোমগুলো এরকম মিল পাওয়া যায়। এক জোড়া ক্রোমোজোমের মধ্যে এরকম মিল পাওয়া যায়, আরও এক জোড়া ক্রোমোজোমের মধ্যে এটা মিল পাওয়া যায়। দেখো এটার সাথে কি এই আঙুলটার মিল হবে না, এরকম না। তো আমাদের শরীরে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, এখানে যে 5 জোড়া আঙুল আছে, তার মধ্যে দুইটা কি মিল আছে না? দুইটা মিল আছে। এবার 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে দুইটা মিল আছে আকার আকৃতিতে মিল আছে দুইটা ক্রোমোজোম। তো আমরা বলতে পারি ওই আকার আকৃতিতে মিল রয়েছে এমন দুইটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। কি বলছি কথাটা? আকার আকৃতিতে মিল রয়েছে এমন দুইটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। যেমন মনে করো আমার এই আঙুলটার সাথে এই আঙুলটা প্রায় মিল আছে, তো এটাকে আমরা বলবো হোমোলোগাস আঙুল, মানে একই রকম। এটার সাথে এটার মিল আছে, এরা পরস্পরের হোমোলোগাস। এটার সাথে মিল আছে, এটা পরস্পরের কি হোমোলোগাস। তাহলে আকার আকৃতিতে মিল রয়েছে এমন দুইটি আঙুল হোমোলোগাস, বা এমন দুইটা ক্রোমোজোমকে আমরা কি বলবো? হোমোলোগাস। তা আমাদের দেহে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যেও দুইটা ক্রোমোজোম আছে কি একই রকম, পরপর দুইটা কি একই রকম, মানে এরকম হোমোলোগাস থাকবে। তো আমরা এখানে একটা সংজ্ঞা আগে আমরা একটু জেনে নিচ্ছি, সেটা হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম কি সেটা আমরা একটু জেনে নিই। তাহলে দেখো হোমোলোগাস হচ্ছে কি? হোমোলোগাস, খেয়াল করো, হোমোলোগাস আকার আকৃতিতে একই রকম দুইটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, যার একটা ক্রোমোজোম আসছে কোত্থেকে? পিতা থেকে, একটা আসছে কোত্থেকে? মাতা থেকে। এই একটা পিতা একটা মাতা থেকে এসে এই হোমোলোগাস। তাহলে আকার আকৃতিতে একই রকম ক্রোমোজোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। একই রকম ক্রোমোজোম যার একটি পিতা থেকে আসে, অন্যটি মাথা থেকে আসে। আমরা সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি। হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি বুঝি? আমরা এইভাবে বলতে পারি যে হোমোলোগাস ক্রোমোজোম কি? হোমোলোগাস ক্রোমোজোম কি একটু খেয়াল করি, যে আমরা বলতে পারি যে আকার আকৃতিতে খেয়াল করো, আকার আকৃতিতে একই রকম দুইটি ক্রোমোজোম, খেয়াল করো, আকার আকৃতিতে একই রকম দুটি ক্রোমোজোম যার একটি পিতা থেকে আকার আকৃতিতে একই রকম দুটি ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে, ঠিক আছে? যার একটি মাতা থেকে অন্যটি পিতা থেকে আসে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি এই কথাটা। হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞাটা বুঝছো কিনা আমাকে একটু জানো। আমাদের দেহে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকবে, তো যে দুইটা জোড়ার একই রকম হবে, যে দুইটা জোড়া একরকম এবং যার একটা মাথা থেকে একটা পিতা থেকে আসে, তখন এদেরকে একে অপরের হোমোলোগাস বলা হয়। আমরা কেমিস্ট্রিতে আইসোটোপ পড়ো নাই? পারমাণবিক সংখ্যা একই রকম যাদের, তাদের পরস্পরকে আইসোটোপ বলা হয়, একে অপরের আইসোটোপ। তো এখানে আকার আকৃতিতে একরকম যারা, তাদেরকে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম বলবো, যেটার একটা পিতা থেকে আসে একটা মাথা থেকে আসে। তাহলে আমাদের শরীরে যতগুলো ক্রোমোজোম রয়েছে, আমাদের শরীরে যে ক্রোমোজোমগুলো রয়েছে, এক জোড়া ক্রোমোজোম রয়েছে যার একটি মাথা থেকে এবং একটি পিতা থেকে আসে। প্রতি জোড়া ক্রোমোজোম, প্রত্যেক জোড়ার মধ্যে এগুলো রয়েছে। এখন এই যে আমরা জাইগোটিন যে কথাটা বললাম, জাইগোস এবং টিন, এটা এখানে আসলে কি হবে সেটা একটু এখন আমি তোমাদেরকে বলি। হোমোলোগাস ক্রোমোজোমটার সংজ্ঞাটা আশা করি আমি বুঝে গেছি। এটা তোমরা একটু লিখে নিবা, সাইড নোট দিয়ে বা উপরে করে একটু লিখে নিবা, তাহলে আমাদের
এই জাইগোটিনের পয়েন্টগুলো লিখতে আমাদের সুবিধা হবে। আমি 1 নম্বর পয়েন্টে যদি আসি, একটু খেয়াল করি। আমরা অলরেডি বুঝে গেছি যে হোমোলোগাস ক্রোমোজোম বলে একটা বিষয় আছে। হোমোলোগাস হচ্ছে আমাদের দেহে যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়া থাকে, একই রকম দুইটা ক্রোমোজোম প্রায় দেখতে একই রকম হয় আকার আকৃতিতে, তখন এদেরকে একে অপরের হোমোলোগাস বলা হয়। এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো একে অপরের কাছে আসবে, একে অপরের কী হবে, এখানে কি এলোমেলো হয়েছিল না, আগের ধাপটাতে এলোমেলো ছিল। যখন জাইগোটিন দশাটা আসবে, জাইগোটিন মানে কি জোড়া লাগবে, জাইগোটিন মানে কি জোড়া, জাইগোটিন মানে কি কাপল, জাইগোটিন মানে কি বলো, জাইগোটিন মানে হচ্ছে কাপল, ঠিক আছে, কাপলের বাংলা হচ্ছে জোড়া, ঠিক আছে। তো এই জাইগোটিন মানে জাইগোটিনে এসে ক্রোমোজোমগুলি জোড়া লাগবে, জোড়া বাঁধবে, জোড়া বাঁধবে। একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সঙ্গীকে খুঁজে নিবে, একটা ক্রোমোজোম তার হোমোলোগাসকে খুঁজে নিবে, ঠিক আছে। মনে করো এটা এটা আমরা বলতে পারি ক্রোমোজোমগুলো এলোমেলোভাবে আছে। ধরো ক্রোমোজোমগুলো কি আছে, ধরো এগুলো আমার হাতে এগুলো ক্রোমোজোমগুলো এলোমেলোভাবে আছে, হ্যাঁ। তো এখন কি হচ্ছে দেখো, এলোমেলোভাবে আছে না। এখন ক্রোমোজোমগুলো যখন জাইগোটিন দশায় আসবে, তখন একজন আরেকজনের হোমোলোগাসকে খুঁজে নিবে, একজন একজন খুব কাছে আসবে। এই যে দেখো এভাবে জোড়া বাঁধবে, কাপল হবে, একে অপরের কাপল, হ্যাঁ। এই যে দেখো এই ক্রোমোজোম এই ক্রোমোজোমের কাছে আসছে, এই ক্রোমোজোম এই ক্রোমোজোমের কাছে আসছে, হোমোলোগাস ক্রোমোজোম। এইভাবে এটার হোমোলোগাস এটা, এই যে কাছে আসছে, এটার হোমোলোগাস এটা, এইভাবে কাছে এসে জোড়াটা বাঁধবে, জোড়া বাঁধে। এই যে দেখো জোড়া বাঁধে, জাইগোটিন মানে কি জোড়া বাঁধে, কাপল হয়। ওরা ওরা এভাবে আলাদা আলাদাভাবে সিঙ্গেল থাকে, তারপরে এগুলো কি হয়, কাপল হয়, জোড়া লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কথা। তো আমরা এখান থেকে বলতে পারি যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো, আমরা এই পয়েন্ট থেকে বলতে পারি যে হোমোলোগাস, জাইগোটিন মানে জোড়া বাঁধে। কারা জোড়া বাঁধবে, এইটার সাথে কি এইটার কখনো জোড়া বাঁধবে না, জোড়া বাঁধবে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধবে। তো দেখো আমরা বলতে পারি যে এই ধাপে, জাইগোটিন ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো হোমোলোগাস ক্রোমোজোমগুলো হোমোলোগাস ক্রোমোজোমগুলো হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া, হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি হয়, আকর্ষণের কারণে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর আকর্ষণের কারণে একজন আরেকজনকে খুব আকর্ষণ করবে, টানবে, একজন আরেকজনকে খুব কাছে টেনে নিবে, আকর্ষণ করবে, অ্যাট্রাকশন করবে। তো দেখো এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর আকর্ষণের কারণে কি হবে, আকর্ষণের কারণে জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোমের আকর্ষণের কারণে কি বাঁধে বলো, আকর্ষণের কারণে জোড়ার সৃষ্টি হয়, জোড়া বাঁধে, জোড়ার সৃষ্টি হয়, ঠিক আছে। এতটুকু বুঝছি আমরা, এতটুকু বুঝছি। এই যে জোড় সৃষ্টি হওয়াটা কি, এই যে জোড় সৃষ্টি হওয়াটা, এটাকে আমরা কি বলি, আমরা যদি মানুষ, যদি একটা ছেলে একটা মেয়ে যদি এভাবে জোড়া বাঁধে, যদি কাপল হয়, তখন সেটাকে আমরা রিলেশনশিপ বলি না, রিলেশনশিপ বলি, সন্ধি বলি, সন্ধি, সম্পর্ক, হ্যাঁ। এখানে আমরা বলবো, এখানে আমরা এই সন্ধি রিলেশন না বলি, আমরা সন্ধির একটা শব্দ আছে, ওটাকে আমরা বলি সিনেপসিস। কি বলবো আমরা, সিনেপসিস বলবো। তো এইভাবে কাছে আসা, ক্লোজ আপ, কাছে আসার গল্প, এই কাছে আসার গল্পটাকে আমরা বলবো এখানে সিনাপসিস, ঠিক আছে। তাহলে আমরা বলি, হ্যাঁ, আমরা এখানে বলবো এই কাছে আসার গল্পটাকে আমরা কি বলবো, সিনাপসিস। এইভাবে জোড় সৃষ্টি হওয়াটাকে এভাবে জোড় মুডটা নষ্ট করে ফেলছে, আসলে ফান করার মুড নেই। এভাবে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে, এভাবে জোড় সৃষ্টি হওয়াকে কি বলে, সিনাপসিস বলে, ঠিক আছে। এভাবে জোড় সৃষ্টি হওয়াকে কি বলে, সিনাপসিস বলে। তারপর আমরা যদি একটু সামনের দিকে যাই, যে এখানে আর কি জানতে পারবো, হ্যাঁ, এভাবে জোড় বাঁধা ক্রোমোজোম দুইটাকে আমরা বলবো, এভাবে যে জোড় বেঁধে গেছে, মনে করো এই ক্রোমোজোমটার সাথে এগুলো কি হবে, এখন একই রকম ক্রোমোজোমগুলো জোড়া বাঁধবে, তাই না, হ্যাঁ। তারপরে মনে করো বাট্টার সাথে বাট্টা, লম্বার সাথে কি লম্বা, এভাবে লম্বার সাথে লম্বা, খাটোর সাথে কি খাটো, এভাবে জোড়া বাঁধবে, ঠিক আছে। এখন আমি আবার বলতেছি যে হোমোলোগাস যারা আকার আকৃতিতে একই রকম, তারা জোড়া বাঁধে। এটা তো প্রথম কথা বলছি যে আকর্ষণের কারণে এদের জোড় সৃষ্টি হয়, 1 নম্বর কথা। এবং এই জোড় সৃষ্টি হওয়াটাকে আমরা বলতেছি, সিনাপসিস। জোড় সৃষ্টি হওয়াটাকে আমরা কি বলতেছি, সিনাপসিস বলতেছি। এখন এই একটা জোড়কে আমরা কি বলবো, একটা জোড়কে আমরা কি বলবো, মানুষের আমরা বলি এটা একটা কাপল, এটা একটা কাপল, এটা একটা কাপল। তো এখানে কাপল না বলে আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, এখানে দুইটা, এখানে দুইটা, এটাকে আমরা বাইভ্যালেন্ট। কি বলবো আমরা, বাইভ্যালেন্ট। কি বলবো, তো জোড় বাঁধা ক্রোমোজোম দুইটিকে বলে বাইভ্যালেন্ট। এই জোড় বাঁধা ক্রোমোজোম দুইটিকে কি বলবো, জোড় বাঁধা ক্রোমোজোম দুইটিকে
ক্রোমোজোম ক্রোমোজোম দুটিকে ক্রোমোজোম জোর বাঁধা ক্রোমোজোম দুটিকে বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্ট, এটিকে বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্ট, এই জোর বাঁধা ক্রোমোজোম দুটিকে কি বলে? বাইভ্যালেন্ট বলে। তারপর আমি যদি আসি 4 নম্বর পয়েন্টে, যদি আমরা দেখি যে প্রাণীকোষে এখানে এই তো এখানে এগুলো শেষ, এগুলো আর কিছু নাই, কিন্তু জাস্ট প্রাণীকোষে একটা জিনিস হবে। প্রাণীকোষের ক্ষেত্রে একটা জিনিস হবে, তোমরা জানো যে সেন্ট্রোজোমটা বিভক্ত হয়ে দুইটা সেন্ট্রিওল পৃথক হয়ে যায়। তো একটা কথা আছে না যে কারো কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এখানে এদের কিন্তু আকর্ষণ হচ্ছে, জোড়া বাঁধা ক্রোমোজোমগুলো কি হচ্ছে? একে অপরকে আকর্ষণ করতেছে, একে অপরের সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এদের পৌষ মাস। এখানে আরেকটা জিনিসের সর্বনাশ হবে, কার? ওই যে সেন্ট্রোজোমের যে দুটি সেন্ট্রিওলের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে গিয়ে একটা এই মেরুতে আর একটা এই মেরুতে আসবে, ঠিক আছে? তো আমরা বলতে পারি, আমরা এখানে বলে দিই, আমরা এখানে কি বলবো যে সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে 2 মেরুতে অবস্থান করে, পৃথক হয়ে 2 মেরুতে অবস্থান করে। মেরুতে অবস্থান নেই। খেয়াল করো তোমরা এই চিত্রগুলো, এই যে আমি এইভাবে যে এখানে আঁকতেছি না, তোমরা এইভাবে চিত্র আকারে বড় করে আঁকবা, কারণ এখানে আমাদের অনেক সময় যাচ্ছে। তোমরা এই চিত্রগুলো এইভাবে জাস্ট আঁকবা, অসুবিধা নেই। আমি চিত্রগুলো প্রয়োজনে তোমাদেরকে এভাবে জোড়া বাঁধবে আর কি। এই যে এগুলো আর কিছু না, তো জাস্ট এখানে এভাবে দিয়ে তারপরে কি করবো, তোমরা এইভাবে একটা নিউক্লিয়ার মেমব্রেন দিবা, তারপর এইভাবে হচ্ছে কোষের চিত্রটা আঁকবা। এই তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার কি, এটাই হচ্ছে জাইগোটিন। এখানে আহামরি কিছু নাই, মানে আমি এখানে বাইরে একটা আবরণ দিলে আর এখানে এই কোষঝিল্লিটা দিলে চিত্রটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু মানে মেইন যে চিত্রটা কিন্তু এইটা। বাকিগুলো তো খালি এইভাবে টান দেওয়া, এগুলো তো কিছু না, ঠিক আছে? চিত্রগুলো তোমরা এইভাবে এঁকে নিবা। হ্যাঁ, তো এখন দেখো আমি তোমাকে আবার বলতেছি যে জাইগোটিন, যেটা দেখো জাইগোটিন মানে, আমি পুরো জিনিসটা আমি আবার একটু বলে দিচ্ছি। জাইগোস মানে কি? জাইগোস মানে জোড়া, টিন মানে সুতা। জাইগোটিন মানে কি? জোড়া সুতা, মানে ক্রোমোজোমগুলো এখানে জোড়া বাঁধবে। সোজা কথা হচ্ছে ক্রোমোজোমগুলো এখানে কি হবে? জোড়া বাঁধবে। তো আমরা এখানে নাম থেকে বুঝে যাচ্ছি যে এখানে কি হবে? জোড়া সৃষ্টি হবে, কাপল সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি প্রথমটা কি, যে কারা কারা জোড়াটা বাঁধবে? বুঝে গেছি আমরা যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে। একই আকার আকৃতি দেখতে একই রকম ক্রোমোজোমগুলোকে জোড়া হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। তো আমরা বলতে পারি যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আকর্ষণের কারণে কি হয়? জোড়ার সৃষ্টি হয়। এখন এখান থেকে এই যে জোড়টা সৃষ্টি হচ্ছে, এখানে কয়টা নাম হবে, কয়টা নাম আসবে। এই জোড় সৃষ্টি হওয়াটাকে বলা হয় সিনেপসিস। এই জোড় সৃষ্টি হওয়াটাকে কি বলা হয়? সিনেপসিস। আর জোড় বাঁধা ক্রোমোজোম দুইটাকে একত্রে, দুইটা ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। আসলে কিন্তু ঘটনা কিন্তু একটাই হচ্ছে এখানে, আর কিছু হচ্ছে না। জাস্ট একটাই হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আকর্ষণের কারণে জোড়া বাঁধে। এখন এই জোড়া বাঁধাটাকে বলা হচ্ছে সিনেপসিস, ঠিক আছে? আর দুইটা জোড় বাঁধা দুইটা ক্রোমোজোমকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এই তো। আর এখানে যেমন জোড়া বাঁধে, প্রাণী বিশের ক্ষেত্রে একটা কি হবে? এখানে একটা জোড়া আলাদা হবে, মানে দুইটা সেন্ট্রিওল পৃথক হয়ে 2 মেরুতে অবস্থান করবে। এখানে সিম্পল, তুমি জাইগোটিন নিয়ে তোমার কিচ্ছু মনে নাই, মনে থাকার দরকার নাই। তো জাস্ট জাইগোটিন মানে হচ্ছে জাইগোস মানে জোড়া, আর এখানে মানেই হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধবে। আর হোমোলোগাস ক্রোমোজোম কারা? আকার আকৃতি দেখতে একই রকম ক্রোমোজোম যারা, তারা। দেখো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে, এই জোড়া বাঁধাটাকে বলা হচ্ছে সিনাপসিস। আর জোড় বাঁধা দুইটা ক্রোমোজোমকে বলা হচ্ছে কি? বাইভ্যালেন্ট, ঠিক আছে? আর প্রাণীকোষে কি হবে? একটা এক্সট্রা জিনিস হবে যে ক্রোমোজোম দুইটা পৃথক হয়ে 2 মেরুতে অবস্থান নেবে। এই তো এখানে কিন্তু মানে এই কিওয়ার্ডগুলো খেয়াল করো, মানে ঘটনা একটাই ঘটতেছে, এটাকে বোঝানোর জন্য আর দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যদি আগাই, আমরা দেখো একটু ভালো করে, এই প্যাকাইটিনটা বুঝে গেলে তোমরা অনেক কিছুই পেরে যাবা। প্যাকাইটিন খেয়াল করো, প্যাকাইটিন একটু দেখো, প্যাকাইটিন দেখো, প্যাকাইটিন দিয়ে তুমি মনে রাখবা, প্যাকাইস শব্দটার মানে হচ্ছে কি? প্যাকাইস শব্দটার মানে হচ্ছে মোটা। প্যাকাইস মানে হচ্ছে মোটা, আর টিন মানে হচ্ছে কি? প্যাকাইস মানে মোটা, টিন মানে সুতা। টিন মানে সুতা, ঠিক আছে? তাহলে প্যাকাইটিন মানে কি? মোটা সুতা। ক্রোমোজোমগুলো তখন মোটা হয়ে যাবে। প্যাকাইস মানে মোটা, টিন মানে সুতা, মানে মোটা সুতা মানে ক্রোমোজোমগুলো অত্যাধিক পরিমাণ মোটা হবে। তুমি এভাবে মনে রাখবা, প্যাকাইটিন মানে তুমি মনে রাখবা পটকা। প্যাকাইটিন মানে দিয়ে কি মনে রাখবা? প্যাকাইটিন দিয়ে তুমি মনে রাখবা পটকা। পটকা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আচ্ছা, পটকা হয়ে গেলে কি হয়ে যায়? যদি বেশি জিনিস, একটা জিনিস যদি বেশি মোটা হয়, ফেটে যায় না? বেলুন যদি যত বেশি মোটা করো, যত বেশি ফুলাও, তখন কি এটা ফেটে যায় না? এখানেও প্যাকাইটিন যেটা বলতেছো, প্যাকাইটিনটা ফেটে যাবে। প্যাকাইটিনটা কি? পটকা হয়ে ফেটে যাবে। প্যাকাইটিন দশাই ক্রোমোজোমগুলোর কি? দুইটা ওয়ার্ড মনে রাখো, প্যাকাইটিন দশাই ক্রোমোজোমগুলো পটকা হয়ে ফেটে যাবে।
ক্রোমোজোমগুলো কি হবে মনে রাখার জন্য এগুলো লিখে রাখতে পারো পাশে, যে ক্রোমোজোমগুলো কি পটকা হয়ে কি হয়ে যাবে, ফেটে যাবে, পটকা হয়ে ক্রোমোজোমগুলো পটকা হয়ে ফেটে যায়। ঠিক আছে, পটকা হয়ে কি হয়ে যায়, ফেটে যায়। জাস্ট এতটুকু মাথায় রাখো। তাহলে এখানে বেশ মানে এখানে কাহিনী একটা, আর কিছু হয় না এখানে। যেটা এখন নামগুলো নিয়ে আসবো, এই ঘটনাটা ঘটার কারণে এখানে বেশ কয়েকটা নাম আসবে। কারণ কি কোনো জিনিস যদি তৈরি হয়, কোনো একটা বাচ্চাও যদি জন্ম হয়, বাচ্চার আমরা নাম দিই না, এখানে সেম, এখানে ক্রোমোজোমগুলো পটকা হয়ে যখন ফেটে যাবে তখন যে জিনিসগুলো তৈরি হবে ওই জিনিসগুলোর আমরা নাম দিব, এখানে আর কিছুই না। জাস্ট তুমি একটা মনে রাখো, জাইগোটিনে কি হবে, জাস্ট জোড়া লাগবে, প্যাকাটিনে কি হবে, পটকা হয়ে ফেটে যাবে। তা কি হয় দেখো, এখন প্রত্যেকটা ক্রোমোজোম দেখো, এটা মনে করো একটা ভাইভ্যালেন্ট, এটা হ্যাঁ এই দুইটা মিলে একটা ভাইভ্যালেন্ট, হ্যাঁ আবার দেখো এটা মনে করো একটা ভাইভ্যালেন্ট, এটা মনে করো আরেকটা ভাইভ্যালেন্ট, দুইটা মিলে আরেকটা ভাইভ্যালেন্ট। একটু আগে যেগুলো পড়ছি, মানে এই প্যাকেটিংটা সে কী হবে আগে বুঝে তারপর আমি নোট করে দিচ্ছি। এই প্যাকেটিং এসে কী হলে কী হবে, ক্রোমোজোমগুলো বরাবর ফেটে যাবে, ক্রোমোজোমগুলো কী হবে বরাবর ফেটে যাবে। তাহলে দেখো আমরা যদি বলি এই যে ক্রোমোজোমগুলো লম্বালম্বি কী হবে, এইভাবে ক্রোমোজোমগুলো এভাবে কি হয়, ক্রোমোজোমগুলো এভাবে ফেটে যায়, ফেটে গিয়ে এই যে এভাবে অনেক মোটা হয়ে এভাবে লম্বালম্বি ফেটে যায়। ফেটে গিয়ে কী হবে বলো তো, ফেটে গিয়ে যেটা হয় মানে ফেটে গিয়ে কথাটা না বলে আমরা বলবো বিভক্ত হয়ে যায়। আমরা কি বলবো, বিভক্ত হয়ে যায়। তো একটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। কয়টা ক্রোমাটিডে বিভক্ত হয় দেখো তো, দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। তো এই পাশেরটা পুরাটা একটা ক্রোমাটিড, এইখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে একটা ক্রোমাটিড, আর এই পাশেরটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড। আমরা বলতে পারি ক্রোমোজোমগুলো দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। তো ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হয়, পটকা হয় মানে কি মোটা হয়, এবং একটি ভাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তো দেখো একটি ভাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, এটা পুরাটা মিলে একটা ভাইভ্যালেন্ট, দুইজনে মিলে দুই মানে ভাইভ্যালেন্ট, দুই মানে কি বাই, কার্বন ডাইঅক্সাইড ডাই অথবা বাই মানে দুই। তো দেখো এখানে খেয়াল করো, এখানে দেখো এই একটা ভাইভ্যালেন্ট, এই ভাইভ্যালেন্টের এই ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত, এই ক্রোমোজোমটা কি হবে ফেটে গিয়ে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হবে। এই যে দেখো আমি যদি একটু দেখাই, এই সেম এই দুইটা ক্রোমাটিডে বিভক্ত হবে। ঠিক আছে, দুইটা ক্রোমাটিডে কি হবে, দুইটা ক্রোমাটিডে বিভক্ত হবে। এখন তাহলে দেখা গেছে যে এই পুরাটা মিলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ক্রোমাটিড, আর এই পাশেরটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড। তো এইভাবে প্রতিটি ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়, লম্বালম্বি দুইটা, সেন্ট্রোমিয়ার ছাড়া দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে। তাহলে দেখো এর হচ্ছে দুইটা ক্রোমাটিড, এর হচ্ছে দুইটা ক্রোমাটিড, এই ক্রোমোজোমটার দুই ক্রোমাটিড, এই ক্রোমোজোমের দুই ক্রোমাটিড। তাহলে একটি ভাইভ্যালেন্টে, এটা পুরাটা তো একটা ভাইভ্যালেন্ট, এই পুরাটা কি, এই দুই জোড়াটাকে বলা হয় ভাইভ্যালেন্ট, এই জোড়াটাকে বলা হচ্ছে ভাইভ্যালেন্ট। এখন এই জোড়ার মধ্যে দুইটা ক্রোমাটিড আছে, দুটি ক্রোমাটিড, এবং এই জোড়ার মধ্যে আরো দুটি ক্রোমাটিড আছে, খেয়াল করো দুটি ক্রোমাটিড আছে। তাহলে দেখো এখানে দুইটা ক্রোমাটিড, এখানে দুইটা ক্রোমাটিড, তাহলে মোট কয়টা ক্রোমাটিড হয়েছে, চারটা ক্রোমাটিড। তাহলে দেখো একটা ক্রোমোজোমের দুই ক্রোমাটিড, আরেক ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড। তাহলে একটা ভাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড হয়েছে, একটি ভাইভ্যালেন্টে মোট চারটা ক্রোমাটিড হয়। কয়টা ক্রোমাটিড হয়, চারটা ক্রোমাটিড হয়। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি, এই চারটা ক্রোমাটিডকে বলা হয় টেট্রাড। এই অবস্থাটাকে কি বলা হয়, টেট্রাড অবস্থা বলা হয়। কি অবস্থা, টেট্রাড। তাহলে আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো, প্রতিটি ভাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, তখন একটা ভাইভ্যালেন্টে মোট চারটা ক্রোমাটিড থাকে। এখন এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড। চারটা ক্রোমোজোম বিভক্ত হয়ে কি অবস্থা কি বলবো আমরা, টেট্রাড বলবো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যদি বলি যে এখানে দুইটি, এখানে দুইটি, ঠিক আছে, টেট্রাড হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন দেখো এই যে দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড কি একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড না? একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের, হ্যাঁ, তাহলে একই ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, তাহলে এক ক্রোমোজোম থেকে যদি দুইটা ক্রোমাটিড হয় এদের একে অপরের সিস্টার ক্রোমাটিড বলা হয়। এক মায়ের দুটি মেয়ে একে অপরের বোন না, একে অপরের সিস্টার। এক মায়ের থেকে যদি দুইটা মেয়ে হয় একে অপরের সিস্টার, তাহলে এক ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড হলে একে অপরের সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানেও দেখো, এখানে খেয়াল করো, এই দুইটা একে অপরের, এই দুইটা ক্রোমাটিডও কিন্তু একটা ক্রোমোজোম থেকে হয়েছে।
এই যে দুইটা ক্রোমাটিড দেখতেছি আমরা, এটাও কি একটা ক্রোমোজোম থেকে, তাহলে একে অপরের সিস্টার ক্রোমাটিড। দেখো এই এর সিস্টার ক্রোমাটিড, এ এর সিস্টার ক্রোমাটিড, একইভাবে এ তার সিস্টার ক্রোমাটিড, এও তার কি সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমি যদি বলি যে এই দুইটা ক্রোমোজোম, খেয়াল করো, এই যে দুইটা ক্রোমোজোম, এইটা আর এইটা, এই দুইটা কিন্তু সিস্টার না, কারণ এই ক্রোমাটিডটা হচ্ছে এই ক্রোমোজোম থেকে, আর এই ক্রোমাটিডটা হচ্ছে এই ক্রোমোজোম থেকে। তো এই দুইটা ক্রোমাটিড কিন্তু সিস্টার ক্রোমাটিড না, এটা হচ্ছে কাজিন ক্রোমাটিড, মানে হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। কাজিন তো আর বলা যায় না, বইয়ের শব্দটা বলে নাই, কি বলবো আমরা, নন সিস্টার ক্রোমাটিড। কি বলবো আমরা, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে দেখো ঘটনা কিন্তু একটাই, পটকা হয়ে ফেটে গেছে, নাম বেরোচ্ছে, শুধু কি বেরোচ্ছে, নাম দিচ্ছে শুধু, আর কিচ্ছু না বাবা। এখানে জাস্ট খেয়াল করো, মায়েরাও খেয়াল করো, যেটা বলতেছি এখানে কি হচ্ছে, জাস্ট কি হচ্ছে, সেপারেশন হচ্ছে, মানে পটকা হয়ে ফেটে যাচ্ছে, জাস্ট আমরা নামগুলো দিচ্ছি এখানে, আদার্স আর কিছু, ঘটনা একটাই, পটকা হয়ে ফেটে যায়। এখন পটকা হয়ে ফেটে যাওয়ার কারণে যে এখানে মোট ক্রোমাটিড 4টা ক্রোমাটিড, তো মোট 4টি ক্রোমাটিড তৈরি হয়, একে বলতেছি আমরা টেট্রাড, ঠিক আছে। আর একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলতেছি আমরা সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন 2টি ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলতেছি আমরা নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস হবে, একটু খেয়াল করো, এই যে এখন দেখো, এই যে 2টি নন সিস্টার ক্রোমাটিড, দেখো 2টি নন সিস্টার ক্রোমাটিড দেখতেছি না আমরা, এটা নন সিস্টার, এই 2টি নন সিস্টার ক্রোমাটিড, এই 2টি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে যাবে, এই একই জায়গায় ভেঙে যাবে, এই একই জায়গায় কী হবে, ভেঙে যাবে। তো ভেঙে গিয়ে খেয়াল করো, এই ভেঙে গিয়ে মনে করো এর অংশটা একে দিয়ে দিবে, এর অংশটা একে দিয়ে দিবে। তাহলে আমরা যদি এইভাবে দেখাই যে এর অংশটা এখানে দিয়ে দিছে, এর অংশটা এখানে দিয়ে দিছে, ঠিক আছে। মানে 2টি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পরের অংশের বিনিময় হয়েছে। এখানে সেন্টেন্সটা আমার মুখ দিয়ে কি বের করছি একটু খেয়াল করো, হয়তো একটা জিনিস বুঝে গেছো কিন্তু খাতায় লিখতে পারতেছো না, তাহলে লাভ নাই। তাহলে বুঝে আমি কি বলছি, এটা নন সিস্টার, তো 2টি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে পরস্পরের জায়গা বদল করছে, এ থেকে তাকে দিছে, সে তাকে দিছে, ঠিক আছে। ওই যে প্রথমে কি হয়েছে, কাপল হয়েছে, জাইগোটিনে জোড়া লাগছে, কাছাকাছি আসছে, প্যাকাইটিনে পটকাটা ফেটে গিয়ে একজন আরেকজনকে দিচ্ছে, কি হচ্ছে, একজন আরেকজনকে দিচ্ছে, এখানে গিভ এন্ড টেক হচ্ছে, তাহলে একজনের দেয়া নেওয়া হচ্ছে এখানে। তো একই জায়গায় ভেঙে গিয়ে একজন আরেকজনকে কি হচ্ছে, দিচ্ছে, বিনিময় হচ্ছে। এই যে বিনিময়টা, এটাকে আমরা বলতেছি, ওই বিনিময়টা কি আমরা বলতেছি ক্রসিং ওভার। এই ঘটনার নাম কি, ক্রসিং ওভার, গেম ওভার। এই জায়গায় খেলা শেষ, দেয়া নেওয়া হলে কি হয়, দেয়া নেওয়া হয়ে গেলে একজন আরেকজনকে কি চিনে না, শেষ। এটাকে বলা হয় ক্রসিং ওভার। যদিও এই জন্য বলা হয় না, এটা আমার যুক্তি, একজন আরেকজনকে দেয়া নেওয়া শেষ, গেম ওভার, এটাকে আমরা বলবো ক্রসিং ওভার। কি বলবো, ক্রসিং ওভার। তাহলে আগের ধাপে জোড়া লাগছে, এটাকে আমরা জাইগোটিন বলতেছি, পরের ধাপে দেওয়া নেওয়া হয়েছে, গেম ওভার হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো, তাহলে এই দেওয়া নেওয়াটাকে আমরা বলবো ক্রসিং ওভার। কি বলবো আমরা, ক্রসিং ওভার বলবো, ঠিক আছে, ক্রসিং ওভার। তারপর একজন আরেকজনকে চিনবে না, একজন আরেকজনকে দূরে ঠেলে দিবে, হ্যাঁ, একজন আরেকজন কী করবে, দূরে ঠেলে দিবে। এই জন্য তোমরা সবাই সাবধান, এটা রোজার মাস, এগুলো থেকে বিরত থাকবা, হ্যাঁ, ক্রসিং ওভারের জন্য কারোর জীবনে না ঘটে অবৈধভাবে। হ্যাঁ, তাহলে দেখো, তো আমি যেটা বলতেছি, হবে যখন সময় হবে, তোমরা বড় হচ্ছ, ভালো চাকরি টাকরি করবা, তখন বিয়ে শাদী দিলে তখন ক্রসিং ওভার ঘটাতে পারবা। আপাতত দেখো এই জায়গাতে দেখো, যেটা বলতেছি আমি, যে এখানে দেখো, এখানে খুব মজা লাগতেছে না, সুন্দর, মানে ওটা রোমান্টিক সিন না, যে জাইগোটিনি জোড়া লাগছে, খুব কাছে আসছে, ক্লোজ আপ, কাছে আসার গল্প, দুজনে জোড়া লাগছে, খুব সুন্দর, ভালো লাগছে। প্যাকাইটিনে কি হয়েছে, পটকাটা ফেটে গিয়ে বিনিময় হচ্ছে, হ্যাঁ, এটাও খুব সুন্দর লাগতেছে। কিন্তু একটু পরে এটা ট্র্যাজেডির গল্প শুনবা তোমরা, একটু পরে আমি বলবো, এখানে নির্মম পরিহাস হবে। দেখো আমি তোমাকে প্রথম কথাটা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে কী কী হয় সেটা আমি আগে একটু বলে নিই, তাহলে এই তো মোটামুটি এটাই শেষ, এই ঘটনাগুলোই ঘটে। তো আমরা কী কী পাইলাম, আমরা কী কী পাইছি, যে ক্রোমোজোমগুলো একটা বাইভ্যালেন্টে তো 2টা ক্রোমোজোম থাকে, বাই মানেই তো 2, তাই না, 2টা হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে একটা বাইভ্যালেন্টে 2টা হোমোলোগাস ক্রোমোজোম থাকে। বাই মানে 2, মানে একই রকম 2টা ক্রোমোজোমকে হোমোলোগাস বলা হয়। তাহলে এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমের হোমোলোগাস, এইটা এটার হোমোলোগাস, তাহলে দুইজনে মিলে যে জোড়াটা বাঁধছে তাকে আমরা বাইভ্যালেন্ট বলি, তাই না। এখন বাইভ্যালেন্টে যে 2টা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভক্ত,
এই ক্রোমোজোমটা দুইটা ক্রোমোজোমে বিভক্ত হবে, ফটকা হয়ে ফেটে যেত, ক্রোমোজোমগুলো মোটা হয়ে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম মোটা হয়ে ফেটে যায়, মানে মোটা হয়, তারপর সেন্ট্রোমিয়ারটা ছাড়া দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। এই ঘটনাটা এই পর্যন্ত থামো, বিভক্ত হয় এটা বলছো, বলার পরে তুমি কি বলবা যে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর দুইটি ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলবো আমরা নন সিস্টার ক্রোমাটিড। ওকে, এখন সিস্টারে হবে না, নন সিস্টারে হবে। সেটা কি? এখন যেটা হচ্ছে যে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পরের অংশের বিনিময় হবে। এই বিনিময় হওয়া মানে খেলা শেষ, গেম ওভার, ক্রসিং ওভার। এই তাহলে আমরা এই ঘটনাকে আমরা কি বলবো? ক্রসিং ওভার বলবো। আর একটা বাইভ্যালেন্টে দিলে কয়টা ক্রোমাটিড? একটা বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড আছে, এখানে 2টা, এখানে 2টা, টোটাল 4টা ক্রোমাটিড। এই 4টা অবস্থাকে বলবো আমরা টেট্রাড। কি বলবো আমরা? টেট্রাড। তাহলে আমরা প্রথম থেকে যদি আসি, আমরা এই জিনিসগুলো এখন আমরা একটু সিরিয়াল করে শিখবো। যে প্যাকাইজ মানে কি? প্যাকাইজ মানে কি আমরা বলবো যে ক্রোমোজোমগুলো আরও মোটা হয়। আমরা বলতে পারি 1 নম্বর প্যাকাইজ মানে মোটা, ক্রোমোজোমগুলো আরও মোটা হয়, ক্রোমোজোমগুলো আরও মোটা হয়, আরও মোটা হয়। ঠিক আছে, হ্যাঁ মোটা হয়, এটা 1 নম্বরে আমরা বললাম। 2 নম্বরে আর কি বলবো? এবং মোটা হইতে হইতে পটকা হইতে হইতে ফেটে যাবে, তাই না? তাহলে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, দুইজনে মিলে একটা বাইভ্যালেন্ট, তো বাইভ্যালেন্টের এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম মানে প্রতিটি ক্রোমোজোম, বাইভ্যালেন্টের আমরা এখন বলবো যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম কি হবে বলো? বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ছাড়া 2টা ক্রোমাটিডে বিভক্ত হবে। এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভক্ত হবে, এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভক্ত হবে। তাহলে আমরা বলবো যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম মোটা হওয়ার পরেই ফেটে যাবে। মানে কি? বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া 2টি ক্রোমাটিডে বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার ছাড়া, এই যে সেন্ট্রোমিয়ারটা ছাড়া 2টা ক্রোমাটিডে বিভক্ত হবে। হ্যাঁ, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া 2টি ক্রোমাটিডে বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার ছাড়া 2টি ক্রোমাটিডে বিভক্ত হবে, 2টি ক্রোমাটিডে বিভক্ত হবে, বিভক্ত হয়। তারপর কি হয় বলো তো আমাকে? 3 নম্বরে যদি আমি আসি, 3 নম্বরে আমরা কি বলতে পারি? এই যে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, তো এখন বিভক্ত হইলে এখন তোমরাই বলো, তাহলে একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড আছে তোমরা বলো। তাহলে এইভাবে একটি বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম যদি 2টা ক্রোমাটিডে বিভক্ত হয়, তাহলে এখান থেকে 2টা ক্রোমাটিড, এখান থেকে 2টা ক্রোমাটিড, তাহলে একটা বাইভ্যালেন্টে মোট কয়টা ক্রোমাটিড হবে? 4টা ক্রোমাটিড। তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি বাইভ্যালেন্টে তাহলে 2টা সেন্ট্রোমিয়ার, একটা বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার, 4টা ক্রোমাটিড থাকে। আমরা বলতে পারি যে প্রতিটি বাইভ্যালেন্টে 2টি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড তৈরি হয়। 2টি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড তৈরি হয়। 2টি সেন্ট্রোমিয়ার এবং কি 4টি ক্রোমাটিড, 2টি সেন্ট্রোমিয়ার এবং কি 4টি ক্রোমাটিড থাকে। আচ্ছা, এই অবস্থাকে আমরা কি বলবো? 4টা ক্রোমাটিড থাকলে এই অবস্থাকে টেট্রাড বলা হয়। এই অবস্থাকে কি বলা হয়? এই অবস্থাকে টেট্রাড বলে। ঠিক আছে, আমি এগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা নোট করতে জন্য সুবিধা হয়। তারপর আমরা যদি বলি যে 4 নম্বর, এই যে দেখো 4 নম্বরে আমরা বলতে পারি যে এখানে কি হবে? তাহলে এখানে কয়টা জিনিস আছে? 4টা ক্রোমাটিড, তো তার মধ্যে একই ক্রোমোজোমে 2টা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর 2টি ভিন্ন ক্রোমোজোমে 2টা ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা এই 2টা কথা এখানে বলে ফেলবো যে একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয়, একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয়, একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয়, 2টি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এই ধাপটাই বড়, এগুলোর মধ্যে সবচেয়ে এই প্যাকাইটিন দশাটা একটু বড়, আর বাকিগুলো ছোট। একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে
5 নাম্বারটা কি, দুটি ভিন্ন ক্রোমোজোমের দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তো আমরা কি বললাম, একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তাহলে দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় এই ক্রোমোজোম আর ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোমের ভিন্ন ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা এটা পরিচয় দিলাম না। এখন আমরা আবার চলে আসবো কোথায়, এই যে দেখো সিস্টার নন সিস্টার আমরা এখন স্যারকে বুঝাইছি। এখন আমরা কি বলবো, এখন দুইটা নন সিস্টারের মধ্যে অংশের একই জায়গায় ভেঙে গিয়ে অংশের বিনিময় হবে। তো আমরা বলবো দুটি নন সিস্টার ক্রোমাটিড, এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পরের অংশের বিনিময় হয়। একে ক্রসিং ওভার বলে। ঠিক আছে, দেখো দুটি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পরের অংশের কি হয়, বিনিময় হয়, একে ক্রসিং ওভার বলে। দুটি নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পরের অংশের কি হয়, বিনিময় হয়, একে কি বলে, ক্রসিং ওভার বলে। এখন এই যে জায়গাটাতে ক্রসিং ওভার হবে, একজন আরেকজনের খুব কাছে আসছে, প্রথমে জোড়া লাগছে, এখন কি হয়েছে, এদের অংশের বিনিময় হয়েছে। এখন বিনিময় হয়ে কি হবে, ওরা দেখো একটু ভালো করে খেয়াল করো, ওরা যখন বিনিময়টা যখন হবে তখন দেখো একজন আরেকজনকে মানে একটা মায়া হয়ে যাবে না, একজন আরেককে ছেড়ে যাইতে চাইবে না। যদিও তাদের মধ্যে এক পর্যায়ে কী হবে, ডিভোর্স হবে, বিকর্ষণ হবে, এটা হবে, কিন্তু কথাটা হচ্ছে দেখো যখন বিনিময়টা হয়ে যাবে যে জায়গাটার মধ্যে, ওরা এই জায়গাটার মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করবে একজন আরেকজনের দিকে। কিন্তু ওই যে দেখো রাস্তাঘাটে তো মানুষ, খেয়াল করো রাস্তাঘাটে মানুষ তো দেখবে ওদিক করতেছে, যদি ওদের কোনো গার্ডিয়ান বা কোনো আত্মীয়স্বজন দেখে ফেলে কিনা। তো এই জন্য ওরা কী করবে, এইরকমভাবে মানে এদের মধ্যে বিনিময় হয়ে গেছে, একটা আকর্ষণ কাজ করবে। কিন্তু দেখো আবার হ্যাঁ দেখো এগুলো অনেকটা এরকমভাবে থাকবে, মানে বিনিময় হয়ে গেলে, এই যে বিনিময় যে হয়ে যাবে, বিনিময় হয়ে যাওয়ার পরে কারণ দেখো বিনিময় হয়ে যাওয়ার পরে কী হবে, ওরা এমনভাবে দাঁড়াবে যেন কেউ না বুঝে যে তারা কী হচ্ছে, তারা যে এখানে একত্রে আছে। হ্যাঁ, মানে একটু বাঁকা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, একটু কী হয়ে দাঁড়াবে, একটু বাঁকা হয়ে দাঁড়াবে। যখন বিনিময় যখন হয়ে গেছে তখন খেয়াল করো, দেখো এদিকে, এই কী বুঝলা এখানে কি বুঝলা, দেখো তো কিছু বুঝছো কিনা দেখো। হ্যাঁ, এই অংশটা এখানে গেছে, এই অংশটা এখানে আসছে, আসার পরে তাদের মধ্যে কি থাকবে, একটু কি হবে, একটু তেসরাভাবে দাঁড়াবে, ওইদিক দেখবে যে কেউ আসতেছে কিনা। দেখো এখানে কিন্তু এই যে বিনিময় হওয়ার পরে এখানে কি হবে, দুজন কি আড়াআড়ি দাঁড়াবে, আড়াআড়ি তাকাবে। তো এই যে একটা ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হয়েছে, এই ক্রস চিহ্নের মতো এই অংশটাকে আমরা বলি, এই ক্রস চিহ্নের মতো এই অংশটাকে বলি আমরা কায়াজমা। কি বলে থাকি আমরা, কায়াজমা বলে থাকি। এখানে দেখো এই একজনের যখন অংশের বিনিময় হবে, বিনিময় হওয়ার পরে এরা একে অপরের কি থাকবে, একে অপরের মানে এভাবে ক্রস চিহ্নের মতো একটা অবস্থার সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কায়াজমা। আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি, কায়াজমা বলতে পারি। তাহলে দেখো আমরা বলতে পারি যে ক্রসিং ওভারটা হওয়ার পরে আমরা কি বলতে পারি, যে কোনো স্থানে কায়াজমা, এই জোড়া স্থানে একসাকৃতির বা মানে যে জায়গাটাতে জোড়া লাগে, পরস্পর অংশের বিনিময় হয়, একে আমরা ক্রসিং ওভার বলি না, তখন একজন আরেকজনের সাথে জোড়া লাগে। এই জোড়া লাগার এই অংশটাকে আমরা কি বলবো, অন্যটির সাথে জোড়া লাগে, বলছি না যে একটি অন্যটির সাথে বিনিময় হয়, একে ক্রসিং ওভার বলে। বিনিময় হয় এবং জোড়া লাগে, একে ক্রসিং ওভার বলি।
বিনিময় হয় এবং জোড়া লাগে, বিনিময় হয় এবং এবং জোড়া লাগে, জোড়া লাগে, জোড়া লাগে, একে ক্রসিং ওভার বলে, একে ক্রসিং ওভার বলে, একে ক্রসিং ওভার বলে, তাই না? এখন কথা হচ্ছে দেখো, এই যে জোড়া লাগার জায়গাটাকে আমরা কি বলবো একটু খেয়াল করি। 7 নম্বর, এই যে জোড়া স্থানটাকে, মানে যে জায়গায় জোড়া লাগছে ওই জায়গার মধ্যে একটা এক্স অক্ষরের মতো, এক্স বা ক্রস চিহ্নের মতো একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, এখানে আড়াআড়িভাবে দাঁড়ায় আছে না, ক্রস চিহ্নের মতো। তো এটাকে আমরা বলবো যে এই অংশটাকে আমরা বলবো কি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো কায়াজমাটা। কি বলবো আমরা? কায়াজমাটা সৃষ্টি হয়। তাহলে দেখো জোড়া স্থানে এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো অবস্থার সৃষ্টি হয়। জোড়া স্থানে এখানে কি নিচে দেখা যাচ্ছে? এই লাইনটা আমি এখানে লিখবো। আচ্ছা, এটা লিখে দিচ্ছি ছোট করে। জোড়া স্থানে, জোড়া স্থানে, জোড়া স্থানে এক্স আকৃতির, এক্স আকৃতির, আকৃতির বা ক্রস চিহ্নের মতো, ক্রস চিহ্নের মতো অবস্থার সৃষ্টি হয়, অবস্থার সৃষ্টি হয়, সৃষ্টি হয়, একে একে কায়াজমা বলে। মানে এই ক্রস চিহ্নের মতো এই অবস্থাটাকে, অবস্থার সৃষ্টি হয়, একে কায়াজমা বলে। এক বচনে কায়াজমাটা, কায়াজমাটা বলে। ঠিক আছে, একে কি বলে? কায়াজমাটা বলে। তাহলে দেখো কোনো আমরা লাস্ট একটা লাইন হচ্ছে, আমি এখানে এটা লিখে দিচ্ছি, কত নাম্বার? 8 নাম্বার। তাহলে কোনো ভাইভ্যালেন্টে, এটা তো একটা ভাইভ্যালেন্ট না, একটা ভাইভ্যালেন্টে একটা কায়াজমা সৃষ্টি হতে পারে, অথবা কোনো ভাইভ্যালেন্টে একাধিক কায়াজমা সৃষ্টি হতে পারে। এইখানে যেমন এইখানে একটা ভাইভ্যালেন্ট না, নিচের দিকে এখানে যেমন একটা কায়াজমা সৃষ্টি হয়েছে, একটা কায়াজমা নিচের দিকেও আরেকটা কায়াজমা সৃষ্টি হতে পারে। তো কোনো ভাইভ্যালেন্টে একটি কায়াজমা বা কোনোতে একাধিক কায়াজমা সৃষ্টি হতে পারে। একটি কায়াজমা, একটি বা একাধিক কায়াজমা সৃষ্টি হতে পারে। কোনো ভাইভ্যালেন্টে, লাস্ট লাইনটা লিখে রাখো, কোনো ভাইভ্যালেন্টে একটি বা একাধিক কায়াজমা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এই পুরো জিনিসটা আমি একটু সামারাইজ করে দিই তোমাদেরকে। আচ্ছা, এসব আমি প্রথম থেকে যদি আমি একটু বলি যে প্যাকাইটিন, তাহলে পটকা হয়ে ফেটে যায়। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখো। তো প্যাকাইস মানে মোটা, টিন মানে সুতা, প্যাকাটিন মানে কি? মোটা সুতা। তাহলে এখানে যে কাজটা হবে, এখানে প্যাকাটিন মানে পটকা হয়ে ফেটে যাবে, জাস্ট এইটা তোমরা মাথায় রাখো যে একটা কাহিনী এখানে হবে। তো আমরা প্রথম থেকে যদি আসি যে ক্রোমোজোমগুলো মোটা হবে, পটকা মানে কি? মোটা। এখান থেকে 1 নম্বর পয়েন্ট, এই যে প্যাকাটিন মানে মোটা, ক্রোমোজোমগুলো আরো মোটা হয়, একটা পয়েন্ট আমরা এখান থেকে পাবো। তারপর হচ্ছে ফেটে যাওয়া মানে কি? 2 নম্বর পয়েন্ট। এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। ফেটে যাওয়া মানে আমরা কি হবো? বিভক্ত হয়ে যাবো বলবো। তো আমরা বলবো যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, মানে আগের ধাপেই তো বাইভ্যালেন্টের সৃষ্টি হয়েছে, এই যে 2টা বাইভ্যালেন্ট সৃষ্টি হয়েছে। তাহলে দেখো বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। এই সেন্ট্রোমিয়ারটা ছাড়া 2টা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার ছাড়া 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার ছাড়া কয়টা ক্রোমাটিডে? 2টা ক্রোমাটিডে বিভক্ত হবে। এই যে ফেটে যাওয়া মানে বিভক্ত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন হ্যাঁ, এই যে বিভক্ত হয়, তারপর বলবো যে বিভক্ত হওয়ার পরে এখানে অনেকগুলো নাম হবে। তাহলে একটা বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার, 4টা ক্রোমাটিড তৈরি হয়, তো তখন সেটাকে আমরা বলি টেট্রাড বলি। এই অবস্থাটাকে আমরা কি বলি? টেট্রাড বলি। আচ্ছা, তারপর আর কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই ক্রোমোজোমের মধ্যে যে 2টা ক্রোমাটিড, এদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। আর 2টা ভিন্ন ক্রোমাটিডের ক্রোমাটিডকে কি বলবো আমরা? নন সিস্টার ক্রোমাটিড। তাহলে দেখো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। তাহলে দেখো এগুলোর নামগুলো জাস্ট বুঝবা। এখন কথা হচ্ছে, 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পর অংশে বিনিময় হয় এবং জোড়া লাগে, একে বলা হয় ক্রসিং ওভার। একে কি বলা হয়? ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারের কারণে একটা ক্রস চিহ্নের মতো অবস্থার সৃষ্টি হয়। ক্রসিং ওভারের কারণে একটা ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হয়, একে বলা হয় কায়াজমাটা। এখন কায়াজমাটা একটা ভাইভ্যালেন্টের মধ্যে একটি কায়াজমা সৃষ্টি হতে পারে বা একাধিক কায়াজমা সৃষ্টি হতে পারে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের সবার কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো। তুমি জাস্ট এইভাবে মনে রাখবা, আমি যেভাবে লাইনগুলো একটা পর একটা লিখে রাখছি পয়েন্ট আকারে, ওইভাবে লিখবা। এখানে তো মুখস্থ করার কিছু না। প্রথম কথা হচ্ছে প্যাকাইটিন মানে কি? প্যাকাইস মানে মোটা, টিন মানে সুতা, প্যাকাইটিন মানে কি? মোটা সুতা। মানে ক্রোমোজোমগুলো এখানে সবচেয়ে মোটা হবে। মোটা হইতে হইতে কি হবে? পটকা হয়ে ফেটে যায়। মোটা হইতে হইতে প্রত্যেকটা ভাইভ্যালেন্টের, প্রতিটি ভাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম, একটি ভাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ছাড়া বিভক্ত হবে, ফেটে যায় মানে বিভক্ত হবে। এই যে এই 2টা ঘটনা বলবা, মোটা হয় 1 নম্বর পয়েন্ট, বিভক্ত হয়ে যাওয়া 2 নম্বর পয়েন্ট। এই 2টা বিভক্ত হইলে এখানে অনেকগুলো নাম চলে আসবে। তাহলে একটা ভাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড, 2টি সেন্ট্রোমিয়ার দেখা যাবে, সেটাকে আমরা বলবো টেট্রাড।
আর একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলবো আমরা সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আর দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়ে জোড়া লাগবে, একে বলা হয় ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারটা যেখানে হবে এই জোড়া লাগার স্থানে এক্স অক্ষরের মতো বা ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হবে, একে বলবো আমরা কায়াজমাটা। আর কায়াজমাটা একটা হতে পারে, কায়াজমাটা একাধিকও হতে পারে, ঠিক আছে। তারপরের ধাপটার নাম হচ্ছে ডিপ্লোটিন, ঠিক আছে। এখন ডিপ্লোটিনে কি হয় একটু ভালো করে খেয়াল করো, ডিপ্লোজ। তা ডিপ্লোটিনে এখানে এই শব্দটা আসছে দুইটা অর্থ থেকে, একটা হচ্ছে ডিপ্লোজ থেকে, যার অর্থ হচ্ছে ডাবল, আর এখানে আরেকটা শব্দ আছে টিন থেকে, যার অর্থ হচ্ছে সুতা। ডিপ্লোজ মানে কি? ডিপ্লোজ মানে তোমাদের নর্মালি তোমাদের বই অর্থটা দিছে হচ্ছে কি, ডিপ্লোজ মানে হচ্ছে ডাবল, ডিপ্লোজ মানে ডাবল, ঠিক আছে। আর টিন মানে সুতা। এখানে আসলে দেখো তুমি মনে রাখবা ডাবল, এই যে ডিপ্লোজ মানে ডাবল না, আসলে এখানে কাহিনীটা এটা দিয়ে কিছুই হয় না। এখানে এই শব্দের অর্থটা কিভাবে দিয়েছে ওরা, আমি মানে এটা আসলে বোধগম্য নয়। মানে বিষয়টা হচ্ছে মানে যে ঘটনাগুলো এখানে ঘটবে সেই অনুযায়ী নামটা দেয় নাই, ঠিক আছে। তুমি এই জানার জন্য এমসিকিউর জন্য তুমি জেনে রাখবা ডিপ্লোজ কথাটার মানে হচ্ছে ডাবল বা জোড়া, কিন্তু তুমি ওই ডিপ্লোটিনে কি হয় সেটা তোমাকে মনে রাখার জন্য তুমি একটা শব্দ মনে রাখবা, ডিপ্লোজ দিয়ে তুমি মনে রাখবা ডিভোর্স। কি মনে রাখবা? ডিভোর্স, ঠিক আছে, ডিভোর্স, ঠিক আছে। তুমি এই শব্দটা মনে রাখবা। তাই দেখো ডিপ্লোটিনটা আসছে ডিপ্লোজ থেকে, ডিপ্লোজ অর্থ ডাবল, টিন মানে সুতা, ডাবল সুতা। এখানে বিষয়টা বোঝানো হচ্ছে যে কি জানো, যে দুইটা ডাবল সুতার মধ্যে বিকর্ষণ হবে, মানে এক জোড়ার মধ্যে কি হবে, এক জোড়া ক্রোমোজোমের মধ্যে এখন বিকর্ষণ হবে, একে অপরকে এখন চিনবে না, একে অপরকে এখন বিকর্ষণ করবে, দূরে ঠেলে দিবে। তো এইটাই তুমি মনে রাখবা, ডাবল দিয়ে তো এটা মনে রাখতে পারবো না, তুমি ডিপ্লোজের সাথে সাথে মনে মনে একটা শব্দ মনে রাখবা, ডিভোর্স। তো ডিপ্লোজ শব্দটার একটা মানে এটা আমি নিজে থেকে দিছি আর কি, তুমি মনে রাখো এখন ডিভোর্স শব্দটা মনে রাখবা, ঠিক আছে। এটা মানে ঘটনাগুলো মনে রাখার জন্য মনে রাখবা আর কি, মানে এই শব্দটা মাথায় রাখবা। তো আমি বলতে পারি যে এখন কথা হচ্ছে ক্রসিং ওভার হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এখন এই যে দেখো বাইভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম, এটা তো বাইভ্যালেন্ট, তাই না, বাইভ্যালেন্ট। এখন দেখো বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, ডিভোর্স হয়ে যাবে। এখন তাদের মধ্যে বিকর্ষণ করবে, একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। এখন তুমি এখানে ডিভোর্স দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি বিকর্ষণ হচ্ছে এখানে, ঠিক আছে, বিকর্ষণ হচ্ছে, একে অপরকে বিকর্ষণ করবে। এখন এই বিকর্ষণ একই সাথে, এখন এই বিকর্ষণটা একই সাথে কয়েক জায়গায় শুরু হতে পারে। বিকর্ষণটা এই জায়গায় হইতে পারে, অথবা এই জায়গায় হইতে পারে, অথবা এই জায়গায় হইতে পারে, মানে একই সময়ে কয়েক জায়গায় শুরু হইতে পারে। এই বিকর্ষণটা একই সময়ে কয়েক জায়গায় কি হইতে পারে, শুরু হইতে পারে। তারপরে যার কারণে এরা কি হবে, এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে এবং স্থানে স্থানে বাধাগ্রস্ত হয়, এবং কি হয়, এরা একে অপর থেকে কি হবে, পরস্পর থেকে সরে যেতে চেষ্টা করবে। কিন্তু সরে যেতে চেষ্টা করলেও তোমরা তো অলরেডি তোমরা জানো যে কি, তোমরা কি জানো যে দেখো আমরা তো এরকম ছিল না ক্রোমোজোমগুলো, একদম অ্যাকুরেটলি যদি দেখাই, এই ক্রোমোজোমগুলো এরকম ছিল না, তাই না? আমরা জানি যে ক্রোমোজোমগুলো এরকম ছিল, তাই না? এখানে আমরা জানি যে ক্রোমোজোমগুলো এরকম ছিল। এখন দেখো এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে কায়াজমাটা সৃষ্টি হয়েছে। তো দেখো এই অংশটার সাথে এই অংশটার বিনিময় হয়েছে, তাই না? এই অংশটার সাথে এই অংশটার বিনিময় হয়েছে। এখন কথা হচ্ছে বিকর্ষণ তো এখানে হচ্ছে, বিকর্ষণ তো এখানে হচ্ছে না। এখন এখানে যখন বিকর্ষণ হবে, বিভিন্ন জায়গায় বিকর্ষণটা শুরু হয়েছে, কিন্তু একটা জায়গায় আটকে থাকবে, বাধাগ্রস্ত হবে। কোন জায়গাটায়? যে জায়গাটাতে কায়াজমা সৃষ্টি হয়েছে, বিনিময়ের কারণে যে জায়গাটাতে কায়াজমা ছিল ওই জায়গাটাতে বাধাগ্রস্ত হবে, ওই জায়গাটাতে আটকে যাবে। তখন আটকে গেলে জিনিসটা হবে কি, ওই জায়গাটা লোভ সৃষ্টি হবে। যদি কায়াজমা যদি দুইটা থাকে, উপরে একটা কায়াজমা, নিচে একটা কায়াজমা যদি থাকে, জিনিসটা অনেকটা এরকম হবে, দেখো দেখো এই খেয়াল করো, তাহলে দেখো খেয়াল করো, এখানে অপরাধী গান বাজতেছে পাশের রুমে, মানে পাশের বিল্ডিংয়ে, মানুষের রুচি রমজানের দিনে, দেখো এদিকে খেয়াল করো। তো আমি যেটা বলতেছি, কায়াজমা যদি দুইটা হয়, উপরে একটা কায়াজমা, নিচে একটা কায়াজমা, যদি দুইটা কায়াজমা হয়,
বিকর্ষণের কারণে যে লুপটা সৃষ্টি হবে, খেয়াল করো, এই যে লুপটা সৃষ্টি হবে, দেখো দেখো এই যে লুপটা যে সৃষ্টি হচ্ছে এখানে, এটা অনেকটা এই যে মনে করো দুইটা কায়াজমা থাকার কারণে যে লুপ সৃষ্টি হয়, এই যে এখানে একটা লুপ সৃষ্টি হয়েছে, এই লুপটা অনেকটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটা অনেকটা কি 90 ডিগ্রি কোণে থাকবে। আবার এখানে যে লুপটা সৃষ্টি হয়েছে এটা অনেকটা কি হবে, এটা অনেকটা 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এই জিনিসটা বুঝছো আশা করি। হ্যাঁ, মানে যদি কায়াজমা যদি দুইটা হয় তাহলে তাদের বিকর্ষণের কারণে দুইটা লুপ সৃষ্টি হবে, এই জায়গায় একটা লুপ এবং এই জায়গায় একটা লুপ, এবং দুইটি লুপ, কায়াজমা দুইটা থাকলে লুপও দুইটা তৈরি হবে এবং লুপ দুইটা 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তাহলে দেখো এই জায়গায় একটা কায়াজমা, এই জায়গায় একটা কায়াজমা, দুইটা কায়াজমা থাকার কারণে দুইটা লুপ সৃষ্টি হয়েছে, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এবং লুপগুলো কি করে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। আচ্ছা, এখন দেখো কায়াজমা যদি একটা থাকে, কারণ দেখো এই কায়াজমার মানে দেখো এরা বিকর্ষণ করে দূরে সরে যাচ্ছে, বিকর্ষণ করে দূরে সরে যাচ্ছে, কিন্তু কায়াজমা দুই জায়গায় আটকে রাখতেছে। দুইটা কায়াজমা থাকলে উপরে নিচে আটকে রাখবে, যার কারণে দুইটা লুপ সৃষ্টি হবে, 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। কিন্তু কায়াজমা যদি একটা থাকে, খেয়াল করো, কায়াজমা যদি একটা থাকে, কায়াজমা যদি কি থাকে, একটা থাকে যদি, তাহলে বিকর্ষণ করতে করতে দেখো কায়াজমা এখানে একটা কায়াজমা, উপরে জাস্ট একটা কায়াজমা, উপরে একটা কায়াজমা আছে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে কি একটা কায়াজমা আছে। এখন দেখো নিচে কোনো কায়াজমা নাই, কিন্তু তো এরা বিকর্ষণ করতে 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 দূরে সরে যাবে, তাই না? জিনিসটা এরকম হবে। আমি তোমাদেরকে যদি দেখাই, মনে করো যে এটা কি হবে, হ্যাঁ গান শুনতে পাচ্ছ? কি তোর বেয়াদব এইসব গান শুনে। তাহলে দেখো এখানে খেয়াল করো, এই তাহলে এরা বিকর্ষণ হইতে হইতে যেটা হবে একদম দূরে সরে যাবে। হ্যাঁ, আমরা বলতে পারি এগুলা, কথা বুঝছো? তা দেখো বিকর্ষণ হইতে হইতে একদম এতটাই বিকর্ষণ হয়েছে, দেখো এটা একটা ইমাজিন করো, জাস্ট এই যে দেখো এভাবে টেনে দেখো, এই যে বিকর্ষণ হইতে 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 একদম সোজা করে ফেলছি, মানে এই ক্রোমোজোমটা দুইটা মনে মনে এভাবে চিন্তা করো। তাহলে দেখো এখন যে এখানে যে লুপগুলো সৃষ্টি হয়েছে, এখানে লুপগুলো এখানে তো 180 ডিগ্রি বরাবর, 180 ডিগ্রি কোণ, এখানে কিন্তু বিকর্ষণ হইতে হইতে দেখো এই দুইটা ক্রোমোজোম বিকর্ষণ একদম সোজা হয়ে গেছে। এখন এটা কিন্তু এক সরল রেখার মধ্যে আছে, 180 ডিগ্রি কোণ। ঠিক আছে, লুপ সৃষ্টি হয়েছে একটা, এটাকে আমরা একটা লুপ ধরতেছি, এটাকে একটা লুপ ধরতেছি যার কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটাকে আমরা একটা লুপ ধরতেছি যার কোণ হচ্ছে কি 180 ডিগ্রি। এখানে দুইটা লুপ সৃষ্টি হয়েছে, 180 80 দুই ভাগ হলে এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, দুইটা লুপ সৃষ্টি হয়েছে। তো এখানে এটা বিকর্ষণ করতে 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 একদম সোজা হয়ে যায়, সোজা হয়ে গিয়ে একদম এই জায়গাটাতে কি হয়ে যায়, এই ক্রোমোজোমটা সোজা হয়ে গিয়ে এখানে যে লুপটা সৃষ্টি হয়েছে, একটা লুপ সৃষ্টি হয়েছে এখানে কি 180 ডিগ্রি। তাহলে দেখো জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো, পুরো জিনিসটা আমি তোমাদেরকে আবার বলতেছি। প্রথম কি হয়, এখানে ডিপ্লোটিন মানে কি, ডিপ্লোজ মানে ডাবল, এমনিতে নর্মাল অর্থ কি, ডিপ্লোজ মানে ডাবল, টিন মানে সুতা, ডাবল সুতা। এখানে বেসিক্যালি ডাবল সুতার মধ্যে ডিভোর্স হবে। তো ডিপ্লোজ মানে তুমি মনে রাখবা কি ডিভোর্স, আর ডিভোর্স দিয়ে তুমি মনে রাখবা কি বিকর্ষণ। মানে এখানে কি ওই যে বিনিময় হওয়ার পরের ধাপটাই তো এটা। তো এখন কি হবে, এখানে বিকর্ষণ হবে। তো দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হবে, এক নম্বর কথা। তো বিকর্ষণ একই সময়ে কয়েক জায়গায় শুরু হতে পারে, 2 নম্বর পয়েন্ট। এখন বিকর্ষণ হইলে খেয়াল করো, যদি একটা ক্রসিং ওভার থাকে, যদি একটা কায়াজমা থাকে, যদি কায়াজমা থাকে কয়টা, একটা, তাই না? একটা কায়াজমা থাকলে খেয়াল করো, একটা কায়াজমা থাকলে তাহলে লুপ সৃষ্টি হবে একটি, কোণ হবে 180 ডিগ্রি। যদি দুইটা কায়াজমা থাকে, উপরে নিচে দুইটা কায়াজমা থাকে, তাহলে লুপ সৃষ্টি হবে দুইটি, এদিকে একটা এদিকে একটা, দুইটা লুপ সৃষ্টি হবে এবং কোণের মান হবে, এবং ওই লুপগুলোর কোণের মান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা বলতে পারি, একটু খেয়াল করো, যদি মানে এমনিতে এদের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে এরা কি হবে, বিকর্ষণ হয়ে এরা কি হবে বলো তো, বিকর্ষণ হয়ে এরা একে অপরের থেকে দূরে সরে যাবে, কিন্তু একটা জায়গায় সে বাধাগ্রস্ত হবে। কোন জায়গায় বাধাগ্রস্ত হবে, ওই যে জায়গায় বিনিময় হয়েছে ওইটার জন্য মায়া থাকবে, ওই জায়গায় কি হবে, বাধাগ্রস্ত হবে। মানে ক্রসিং ওভারে, মানে কায়াজমাটার জায়গায় বাধাগ্রস্ত হয়, যেখানে এই ঘটনাগুলি ঘটে। আমরা এটাই বলতে পারি, এক কথায় কি, সোজা কথায় হচ্ছে ডিপ্লোটিনের ডিভোর্স হবে, ডিপ্লোটিনের বিকর্ষণ হবে। তা আমরা কিভাবে বলবো, কথাটা সুন্দর করে কিভাবে বলবো, এটা তার বিয়ে শাদী ভেঙে যাচ্ছে না এরকম তো আর বলতে পারবো না। আমরা বলবো এখানে সুন্দর করে যদি বলি, বিকর্ষণ কথাটা আমরা এভাবে বলবো যে এখানে বাইভ্যালেন্টের দুইটি ক্রোমোজোমের মধ্যে এরপর বিকর্ষণ শুরু হয়, এক নম্বর কথা। বিকর্ষণ একই সময়ে কয়েক জায়গায় শুরু হয়, 2 নম্বর পয়েন্ট। বিকর্ষণ হলে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু কায়াজমাটার জায়গায় বাধাগ্রস্ত হয়। এই কায়াজমাটার জায়গায় বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে লুপ সৃষ্টি হয়।
যদি দুইটা কায়াজমা থাকে লুপ দুইটা সৃষ্টি হবে এবং পাশাপাশি 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। যদি একটা কায়াজমা থাকে একটা লুপ সৃষ্টি হবে এবং ওটার লুপটার মান হবে কত 180 ডিগ্রি। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এখন তোমাদেরকে আমি জ্যামিতি পড়াবো, বলো তোমাদেরকে আমি কি জ্যামিতি পড়াবো। দেখো এখানে যে কোণের মানটা দেখতেছো না, এই মানটা অনেকটা আমি এই যে এই মানটা এই যে দেখো এখন তো তোমাদেরকে এই মানটা কি 90 ডিগ্রি বলা যায় না, এটা তো আমি চাঁদা ধরে এত রাখি না। এখন তুমি যদি বলো না স্যার এটা না 89 ডিগ্রি হবে, আপনার 90 ডিগ্রি হয় না, 1 ডিগ্রি কম আছে, বাবা এটা তো আমি জ্যামিতি পড়াচ্ছি না, এটা তো আর অ্যাকুরেটলি তো আর, হ্যাঁ তুমি এটা ধরে নাও না, এটা তুমি ধরে নাও যে 90 অনেকটা কি, এটাকে তুমি যদি সোজা করো, এই কোণটাকে যদি তুমি সোজা করো তাহলে এটা কি এরকম হচ্ছে না, তাতে এরকম হচ্ছে। তুমি ওই পাশ থেকে তোমার মাথাটা একটু ঘোরাও, হ্যাঁ এভাবে ঘোরাও মাথাটা, তাহলে একবার এটা 90 হবে, এরকম ঘুরাই দেখো, কারণ আমি তো এটা তো ঘুরাইতে পারতেছি না। তো দেখো এটা যদি এরকম করি আমরা, এই জিনিসটাকে আমরা এরকম করতে পারি না, এই জিনিসটাকে এভাবে কল্পনা করতে পারি না, তো এটা 90 ডিগ্রি হয়েছে না। প্রথম কথা হচ্ছে এখানে আমি যদি বলি যে বাইভ্যালেন্টের ক্রোমোজোমদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, প্রথমে ডিভোর্স মানে তো বিকর্ষণ, তো আমরা প্রথম কথাটা হচ্ছে বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়। বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমের মধ্যে, আমি বারবার বলতেছি তোমরা একটা চালাক হও না, ওই জায়গায় আটকে আছে, এটা কি 89 ডিগ্রি না স্যার 80 ডিগ্রি নাকি 69, এগুলো যদি বলতে থাকো তুমি আগাবা কেমনে, তোমাকে তো চালাক না হলে তোমার সিট আরেকজন নিয়ে যাবে গা, সোজা হিসাব। তুমি মদন আছো বলে পৃথিবীতে সব বাংলাদেশে সবাই মদন না, ঠিক আছে। দেখো বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম খেয়াল করো, বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমের মধ্যে, এটা তো বাইভ্যালেন্ট, যে বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট কি বলো, 2 নম্বর কি বলো তো, বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, তাহলে বিকর্ষণ একই জায়গায় একই সময়ে বিভিন্ন স্থানে শুরু হতে পারে। তাহলে আমরা এখন বলবো যে বিকর্ষণ একই সময়ে বিভিন্ন জায়গায় শুরু হতে পারে। বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে, একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে, বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে, ঠিক আছে না। আচ্ছা 3 নম্বর আমরা কি বলবো, 3 নম্বর আমরা বলবো যে এরা বিকর্ষণের কারণে বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে, কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, ঠিক আছে না। এখন কথা হচ্ছে চেষ্টা তো করবেই একজন আরেকজন থেকে দূরে সরে যেতে, হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে কোন জায়গাটা বাধাগ্রস্ত হবে, কায়াজমাটার স্থানে আমরা বলতে পারি, কিন্তু কায়াজমাটার স্থানে বাধাগ্রস্ত হয়, ঠিক আছে। তারপর আমি যদি বলি 4 নম্বর পয়েন্টটা যদি বলি যে বিকর্ষণের কারণে দুইটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপ সৃষ্টি হয়। এই যে বিকর্ষণের কারণে যে বিকর্ষণটা যে হচ্ছে, তো কায়াজমাটার স্থানে বাধাগ্রস্ত হয় না, তখন কায়াজমাটার মধ্যবর্তী স্থানে লুপ সৃষ্টি হয়। আর যে বিকর্ষণের কারণে কায়াজমাটার মধ্যবর্তী স্থানে এই যে কায়াজমা দুই কায়াজমার মাঝখানে এই একটা লুপ সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে বিকর্ষণের কারণে দুইটি কায়াজমাটার মধ্যবর্তী স্থানে বিকর্ষণের কারণে দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে যদি আমি 5 নম্বর পয়েন্টটা যদি বলি, এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি যে বিকর্ষণের কারণে দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। আচ্ছা এখানে বলছিলাম না যে বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়াজমাটার স্থানে বাধাগ্রস্ত হয়। এই যে বিপরীত দিকে সরে যাওয়াটাকে বলা হয় প্রান্তীয়করণ,
বিপরীত দিকে যে একে অপর থেকে যে সরে যাচ্ছে, একে অপর থেকে যে সরে যাচ্ছে, একে অপর থেকে সরে যাচ্ছে না, একে প্রান্তীয়করণ বলা হয়। তো বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলা হয়। আচ্ছা, এখানে একটু লাইনটা তোমরা একটু করে তোমরা একটা লাইনটা এখানে একটু বাড়ায় নিও। এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে একটা লাইন তোমরা বাড়ায় নিও, একটা পয়েন্ট। আমরা এটাকে যদি 4 নাম্বার বলি, 4 নাম্বার, এটাকে আমরা বলবো 5 নাম্বার, এটাকে আমরা 6 নাম্বার বলবো। এই বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। তোমরা এই জায়গাটাতে লিখবা যে বিপরীত দিকে, ওই যে এই যে বিপরীত দিকে সরে যায় না, এর পরের লাইনটাতে লিখবা যে বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। ঠিক আছে, বিপরীত দিকে সরে যাওয়াকে কি বলে? প্রান্তীয়করণ বলে। দুটি কায়াজমা থাকলে পাশাপাশি দুটি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে দেখো, দুইটা কায়াজমা থাকলে দুইটা লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। আর একটি কায়াজমা থাকলে 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। লুপটি 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। লুপটি 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ঠিক আছে, আশা করি পারবা। ঠিক আছে না? এখন দেখো, আমি তোমাকে বলি, যদি কায়াজমা যদি একটা থাকে, যে দুইটা লুপ সৃষ্টি হবে, এরা 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। এই লুপটা 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। কায়াজমা যদি একটা থাকে, যে লুপটা হয়েছে সেটা 180 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। এখানে বিশেষ করে এই বাহুগুলো, বিশেষ করে ক্রোমাটিডগুলো 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। দেখো, তাহলে দেখো, এই জায়গায় আমি যদি প্রথম থেকে তোমাদেরকে যদি বলি, এখানে যদি বলি তোমাদেরকে প্রথম থেকে, যে ডিপ্লোটিনে কি হবে? ডিপ্লোটিন মানে, আমি পড়া জিনিসটা আমি আবার বলতেছি, ডিপ্লোটিনটাকেই আমরা ভেঙে দেখি। ডিপ্লোটিন মানে ডিপ্লোস, টিন মানে সুতা। ডিপ্লোসিন মানে কি? ডাবল সুতা। এখানে ডাবল দিয়ে আসলে ওইরকম কোনো, এখানে কিছু মানে ডাবল দিয়ে কিছু বোঝাচ্ছে না এখানে, যদিও এটাকে ডাবল বোঝানো হচ্ছে। এখানে ডাবলের মধ্যে বিকর্ষণ হচ্ছে সেটা। এটার জন্য আমাদের আরেকটা অর্থ মনে রাখবো, আলাদা করে রাফ মাথায় মনে রাখার জন্য নেমোনিক হিসাবে মনে রাখবো ডিভোর্স। ডিপ্লোস মানে ডিভোর্স, আর ডিভোর্স মানে বিকর্ষণ, এটা মনে রাখবো। তাহলে এখান থেকে আমার পুরো কাহিনীটা চলে আসবে। সেটা কি আসবে? যে বাইভ্যালেন্টের ক্রোমোজোমের মধ্যে, বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমের মধ্যে ডিভোর্স হবে, মানে বিকর্ষণ শুরু হবে। 1 নম্বর কথা হচ্ছে বিকর্ষণ শুরু হবে। 2 নম্বর কথা হচ্ছে একই সময়ে কয়েক স্থানে শুরু হবে। প্রথম কথা হচ্ছে বিকর্ষণ শুরু হবে, সেটা বলবা। তারপরে বলবো যে একই সময়ে কয়েক স্থানে শুরু হবে। তারপর বলবো যে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে। বিপরীত দিকে এরা কি হয়? সরে যেতে থাকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই সরে যাওয়াটাকে কি বলা হয়? প্রান্তীয়করণ বলা হয়। এখন এই বিকর্ষণের কারণে এই দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? লুপের সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে দুটি কায়াজমা থাকলে পাশাপাশি দুটি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। একটি কায়াজমা থাকলে 80 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। যে লাস্টে যে দুইটা লাইন লিখছে, এই দুইটা লাইন খেয়াল করো, তাহলে কনফিউশনটা যাবে গা। দুটি কায়াজমা থাকলে পাশাপাশি দুটি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। যদি একটি কায়াজমা থাকে, তাহলে লুপটি 180 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। লাস্ট একটা ধাপ আছে, এটা ডায়াকাইনেসিসটা শেষ করে দিচ্ছি। দেখো, ডায়াকাইনেসিস হচ্ছে, ডায়া মানে হচ্ছে, খেয়াল করো, এই ডায়াকাইনেসিস মানে কি? ঢেকে ফেলা। মনে রাখবো, ডায়াকাইনেসিস দিয়ে কি ঢেকে। এখন এই যে একটু আগে ডিভোর্স হয়ে গেছে না, বিকর্ষণ হয়ে গেছে না, এখন একজন একজনকে লজ্জা পাবে। খেয়াল করো, একজন একজনকে কি হবে? লজ্জা পাবে। মানে কি? বিকর্ষণ হয়ে গেছে এদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এখন একজনের শরম, লজ্জা শরম না এটা। এখন একজন একজনকে ঢেকে রাখবে। এখন এরা কি? পর্দার আড়ালে যাবে। কি হয়ে যাবে? পর্দার আড়ালে যাবে। অর্থাৎ এদের উপরে কি হবে? এদের উপরে একটা হচ্ছে, এদের উপরে এক ধরনের, কি বলতে পারি, এদের উপরে এক ধরনের পদার্থ, ধাত্র, ম্যাট্রিক্স। এদের উপরে এক ধরনের ম্যাট্রিক্স বা ধাত্র জমে গিয়ে, এদের উপরে এক ধরনের ম্যাট্রিক্স বা ধাত্র পদার্থ জমে এদেরকে আর দেখা যাবে না। এদের ভিতরে এরা আড়াল হয়ে যাবে। তো সোজা কথা, এখানে ডায়াকাইনেসিস মানে হচ্ছে কি? ঢেকে যাবে। ডায়াকাইনেসিস মানে কি? ঢেকে যাওয়া। ডায়াকাইনেসিস মানে কি? ঢেকে যাওয়া। ওকে, তো আমি আবার একটু প্রথম থেকে যদি এবার বলি, যে ক্রোমোজোমগুলো
ক্রোমোজোমগুলো ঢেকে যায়, ক্রোমোজোমগুলো ঢেকে ফেলে একজন আরেকজন ম্যাট্রিক্স পদার্থ দিয়ে, ধাত্র পদার্থ দিয়ে ক্রোমোজোমগুলো ঢেকে যাবে। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। আগের ধাপে ডিভোর্স হয়েছে, এখনের ধাপে কী হবে, এরা লুকিয়ে যাবে, কোনো কিছুর আড়ালে চলে যাবে, এদেরকে আর দেখা যাবে না। এখন আমি এটা শেষ করে দিচ্ছি। দেখো ডায়াকাইনেসিস। ডায়া মানে হচ্ছে কি, ডায়া মানে বিপরীত, ডায়া মানে বিপরীত পাশে, ডায়া মানে বিপরীত পাশে। কাইনেসিস মানে কি, কাইনেসিস মানে চলন। ডায়া মানে বিপরীত পাশে, কাইনেসিস মানে চলন, কাইনেসিস মানে চলন। মানে খেয়াল করো, ডায়াকাইনেসিস মানে কি, ডায়া কথাটার মানে কি বিপরীত পাশে, কাইনেসিস মানে চলন। ডায়াকাইনেসিস মানে কি বিপরীত পাশে চলন। তাহলে দেখো এই ক্রোমোজোমগুলো অলরেডি কিন্তু এখানে জিনিসটা বলছিলাম যে এখানে অর্থটা দিয়ে, আগের অর্থটা কি ছিল, ডাবল, ডিপ্লোস মানে ডাবল। তো ডাবল অর্থটা দিয়ে এটার কোনো বর্ণনা মনে রাখতে পারবো না, মানে অর্থের সাথে কাজের মিলটা নাই। এখানে সেম ডায়াকাইনেসিস মানে, ডায়া মানে বিপরীত পাশে, ওই বিপরীত, এই বিপরীত কথাটা দিয়ে আসলে কাজের মিলটা নাই। তুমি এখানে মনে রাখবা ডায়াকাইনেসিস দিয়ে তুমি যে মনে রাখবা, মনে রাখার জন্য মানে বর্ণনাগুলো মনে রাখার জন্য যে অর্থটা তোমার মনে রাখবা, নেমোনিক হিসাবে ডায়াকাইনেসিস মানে ঢেকে যাওয়া। কি মনে রাখবা, ডায়াকাইনেসিস মানে কি ঢেকে যাওয়া মনে রাখবা। ভালো করে খেয়াল করো, আমি যেটা বলতেছি সেটা খেয়াল করো। ডায়াকাইনেসিস মানে কি ঢেকে যাওয়া। একটু ভালো করে বুঝো আমি কি বলতেছি। ডায়াকাইনেসিস মানে কি ঢেকে যাওয়া। এটা তুমি মনে রাখবা কিসের জন্য, এই শব্দটা দিয়ে মনে রাখবা বর্ণনাগুলো মনে রাখার জন্য। আমি আবার বলতেছি, এই সেন্টেন্সটা কি জন্য দরকার, মানে এই ওয়ার্ডটা তোমার মাথায় রাখবা জাস্ট একটা কারণে, তুমি বর্ণনাগুলো ব্যাখ্যা করার জন্য। আর এখানে যদি আমি ভেঙে ভেঙে লিখি যে ডায়াকাইনেসিস কোথা থেকে আসছে, ডায়া থেকে আসছে আর কাইনেসিস থেকে আসছে। এখানে ডায়া মানে বিপরীত পাশে, কাইনেসিস মানে চলন, বিপরীত পাশে চলন। বিপরীত পাশে চলন হচ্ছে বলতে এটা মেইন না, এটা হবে, কিন্তু মেইন হচ্ছে এখানে ঢেকে যাওয়াটা। ঠিক আছে, তো ডায়া মানে বিপরীত পাশে, কাইনেসিস মানে চলন, বিপরীত পাশে চলন। তো এখানে আসলে বিপরীত পাশেও না, এটা আসলে পরিধির দিকে, বিপরীত না, এখানে পরিধির দিকে, পরিধি মনে রাখবা। তো এখানে ক্রোমোজোমগুলো পরিধির দিকে চলে আসে। মানে এটা যদি কোষ হয়, এটা পোলাটা যদি কোষ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়ার ঝিল্লিগুলো মানে নিউক্লিয়ার ঝিল্লির কাছাকাছি জায়গায় চলে আসবে। ঠিক আছে, মানে এই ক্রোমোজোমগুলো কি হবে, ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার ঝিল্লির কাছাকাছি জায়গায় চলে আসবে। তো আমি প্রথম থেকে যদি বলি, ডায়াকাইনেসিস মানে কি, ডায়া মানে বিপরীত, কাইনেসিস মানে চলন। ডায়া মানে বিপরীত, কাইনেসিস মানে কি চলন। ভালো করে খেয়াল করো, ডায়া মানে বিপরীত, কাইনেসিস মানে চলন, বিপরীত পাশে চলন। তা আসলে এখানে বিপরীত বলতে কিছু হচ্ছে না, এখানে তোমাদের বই বর্ণনার মধ্যে লেখা আছে যে পরিধির দিকে চলন, অর্থাৎ ক্রোমোজোমগুলো পরিধির দিকে চলে আসে। ক্রোমোজোমগুলো কি হবে, ক্রোমোজোমগুলো পরিধির দিকে চলে আসে। একটা জিনিস হচ্ছে এখানে। তো এটা থেকে আমি একটা পয়েন্ট আমি বের করলাম, এই অর্থটা থেকে বিপরীত পাশে চলন বলতে এখানে পরিধির দিকে, মানে কোষ ঝিল্লির কাছাকাছি জায়গায় চলে আসা। এখান থেকে আমরা একটা পয়েন্ট বের করছি। আর কাইনেসিস মানে কি, মানে চলনই তো, এটা বুঝলাম। আর আরেকটা জিনিস মনে রাখলাম, বর্ণনা মনে রাখার জন্য যে শব্দটা মনে রাখবা, ঢেকে যাওয়া। তো এখানে আমরা বলবো যে এদের উপরে ধাত্র পদার্থ জমে গিয়ে, এদের উপরে ধাত্র পদার্থ জমে গিয়ে, এদের উপরে ধাত্র পদার্থ জমে গিয়ে কী হবে, ধাত্র পদার্থ জমে গিয়ে ক্রোমোজোমগুলো ঢেকে যায়। ক্রোমোজোমগুলো কী হয়ে যায়, ক্রোমোজোমগুলো ঢেকে যায়। তো আমি যদি প্রথম থেকে যদি বলি, খেয়াল করো, নাম্বার 1, বায়োভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে আসে। চলন হয় মানে কি চলে আসে। তো দেখো যে বায়োভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে আসে। 2 নম্বর, খেয়াল করো, 2 নম্বর হচ্ছে বায়োভ্যালেন্টগুলোর উপরে, ওই যে বায়োভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর উপরে, বায়োভ্যালেন্ট ক্রোমোজোমের উপরে ধাত্র জমা হয় বলে এদের ক্রোমাটিড আর বিভক্ত দেখা যায় না। আর আমি বলছিলাম না, ঢেকে যায় কি দিয়ে, এক ধরনের পদার্থ, ম্যাট্রিক্স, বাংলায় হচ্ছে ধাত্র, জমে গিয়ে ওরা ঢেকে যায়, ও দেখা যায় না। তো বায়োভ্যালেন্টের ক্রোমোজোমের উপরে, বায়োভ্যালেন্টের ক্রোমোজোমের উপরে ধাত্র পদার্থ জমে
তো জমা হয় ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না, তারপর হচ্ছে 3 নম্বর কি, 3 নম্বর তোমরা বলতে পারো যে এখানে দেখা যায় না, তো এখানে অনেক কিছু দেখা যাবে না, অনেক কিছু বিলুপ্ত হয়ে যাবে। তো দেখা যায় না দিয়ে বিষয়টা দিয়ে তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারবা, যেখানে আরও কিছু জিনিস আড়ালে চলে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সেটাই তোমরা কি বলো তো, যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এগুলো তো আগে পড়ছিলাম আমরা বলতে পারি নিউক্লিওলাস। তাহলে এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন, বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, বিলুপ্ত হয়ে যায়। আর কিছু হয়, তারপরে আমরা লাস্ট একটা পয়েন্ট মনে রাখবো, একটু কারেকশন করে নাও, একটু ঠিক করে নাও কষ্ট করে। সরি, আমার খেয়াল ছিল না, মানে পুরা একবারে বলে ফেলছিলাম কাহিনীটা। জাস্ট একদম জাইগোটিনে যাও, তোমরা জাইগোটিন পর্যায়টাতে যাও, জাইগোটিন উপপর্যায়টাতে যাও, গিয়ে দেখো যে এখানে, বা তোমরা পরবর্তী ঠিক করে নিও, যদি এখন নোট না করে থাকো ঠিক করে নিবা, যে দুটি সেন্ট্রিওল জাস্ট বিভক্ত হয়। জাইগোটিনের ক্রোমোজোমগুলো যখন, জাইগোটিন দেশের ক্রোমোজোমগুলো যখন জোড়া লাগে, জোড়াবদ্ধ হয়, তখন সেন্ট্রোমিয়ার জাস্ট বিভক্ত হয়। 2 মেরুতে যেই কথাটা বলবা না, আমি এটা খেয়াল ছিল না, আমি বলে ফেলছিলাম একটা না। তো জাস্ট ক্রোমোজোমগুলো কি হয়, মানে সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল জাস্ট বিভক্ত হয়। এটা কোন ধাপে? জাইগোটিনে জাস্ট বলবা যে সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল জাস্ট বিভক্ত হয়, এটা বলবা। আর এইখানে বলবা, লাস্টে এসে বলবা যে হ্যাঁ, এই দুটি পৃথক সেন্ট্রিওল 2 মেরুতে অবস্থান নেই। মানে ওই পুরো লাইনটা ওইখানে আমি বলে ফেলছিলাম একসাথে, দুটি সেন্ট্রিওল 2 মেরুতে অবস্থানে, দুটি সেন্ট্রিওল হবে সেন্ট্রিওল। আচ্ছা, এই পর্যন্ত কারো কনফিউশন আছে কিনা বলো। আচ্ছা, এই লাইনটা একটু আবার একজন বলতেছো, দেখো। হ্যাঁ, যেটা বলতেছি যে বাইভ্যালেন্টের ক্রোমোজোমের উপরে ধাত্র পদার্থ জমা হয়, ক্রোমোজোমগুলো আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। যেমন তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম না, যে এরকম এই হ্যাঁ, এগুলো কিন্তু একটা ক্রোমোজোম কি 2টা ক্রোমাটিডে বিভক্ত না? আবার বাইভ্যালেন্টের এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম, এটা তো 2টা মিলে একটা বাইভ্যালেন্ট, তাই না? ওই বাইভ্যালেন্টের এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভক্ত, বাইভ্যালেন্টের এই ক্রোমোজোমটা 2টা, এখানে তো 2টা মিলে হচ্ছে একটা বাইভ্যালেন্ট, তাই না? 2টা মিলে হচ্ছে একটা বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্টের এই 2টা ক্রোমোজোম, বাইভ্যালেন্টের এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভক্ত, বাইভ্যালেন্টের এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভক্ত। এখন বলা হচ্ছে যে ডায়াকাইনেসিসে এসে কি হবে, যে বাইভ্যালেন্টের ক্রোমোজোমের উপরে, এটা তো বাইভ্যালেন্ট, 2টা ক্রোমোজোম মিলে হচ্ছে একটা বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্টের ক্রোমোজোমের উপরে ধাত্র পদার্থ জমা হয়, এইরকম কিছু পদার্থ জমা হয়, ম্যাট্রিক্স বা ধাত্র পদার্থ জমা হয়, ক্রোমোজোমগুলো আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। এটা জমা হওয়ার কারণে ওই ক্রোমোজোমগুলোকে আর দেখা যায় না, 2টা ক্রোমাটিডে বিভক্ত সেটাও দেখা যায় না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই থাকো, বাই।